আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সাব্বির আলম, ইনস্ট্রাক্টর ক্রেডিট ল্যাব। এই সেশনটা আমাদের প্রথম সেশন আমাদের ক্রেডিট ল্যাবের আন্ডারে। আর সেশনটা নিবে হলো আমাদের কিনেট স্পিকার এমডি আশরাফুল ইসলাম, অলসো ইনস্ট্রাক্টর অফ ক্রেডিট ল্যাব। সো আমাদের সেশনটা হবে মূলত হাউ টু স্টার্ট ইউর রিসার্চ জার্নি, এ বিগিনার গাইডস। আপনি কিভাবে আপনাদের রিসার্চ জার্নিটা শুরু করবেন। আমরা আজকে প্রথম সেশনের আয়োজন করেছি আমাদের ক্রেডিট ল্যাবের আন্ডারে। তো আমাদের ক্রেডিট ল্যাবের কিছু উদ্দেশ্য আছে। তার ভিতরে হলো যে আসলে আপনি আপনার রিসার্চ জার্নিটা কিভাবে শুরু করতে পারেন এবং সেটাকে আপনি শেষ পর্যন্ত কিভাবে পাবলিকেশনে পৌঁছাতে পারেন, এবং আপনি আপনি কিভাবে স্কিলফুল হতে পারেন, আর কিভাবে আপনি আপনার নিজের ল্যাকিংস গুলো আইডেন্টিফাই করতে পারেন, এবং কিভাবে আপনি রিসার্চে দক্ষ হয়ে উঠতে পারেন। তার উদ্দেশ্যে আমরা আসলে এই ল্যাবটা, এটা একটা অনলাইন প্ল্যাটফর্ম খুলেছে। সো প্রাথমিকভাবে এটা অনলাইনে থাকলে ইন ফিউচারে ইনশাল্লাহ এটা আরো বড় কোথাও যাবে, আমরা সে আশা রাখি। তো আজকে আমরা আসলে ওয়েবিনারটা শুরু করার আগে আপনাদের আসলে কিছু দেখাতে চাই। আমাদের একটা প্রমোশন ভিডিও আছে, তো আমি প্রথমে আসলে আমাদের সেই ভিডিওটা দিয়ে শুরু করতে চাই। তো আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন, আর আপনাদের পার্টিসিপেশন অবভিয়াসলি কাম্য। আর যারা আপনাদের জয়েন করেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমি সরাসরি আমাদের আজকে প্রথমে আহ স্পিকার কথা শোনার আগে আমরা আসলে প্রমোশনের ভিডিওটা যেতে চাই। আপনি কি রিসার্চের প্রতি আগ্রহী কিন্তু জানেন না কোথা থেকে শুরু করবেন? আমরা আছি আপনাদের পাশে। সেন্টার ফর রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট অ্যান্ড ইন্টেলিজেন্ট টেকনোলজিস ল্যাব একটি ইনোভেটিভ রিসার্চ সেন্টার, যেখানে নতুন রিসার্চ আগ্রহীদের স্কিল ডেভেলপমেন্টের জন্য প্রয়োজনীয় ট্রেনিংয়ের ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা এমন একটি রিসার্চ কমিউনিটি তৈরি করতে চাই যেখানে শিক্ষার্থীরা দেশ বিদেশের স্বীকৃত এবং স্বনামধন্য গবেষকদের কাছ থেকে শিখবে, গবেষণা করবে এবং তাদের জ্ঞান ও দক্ষতা কাজে লাগিয়ে আমাদের চারপাশে বিদ্যমান সমস্যাগুলির স্টেট অফ দি আর্ট সলিউশন বের করবে। এই লক্ষ্য বাস্তবায়নের জন্য আমরা বিভিন্ন সেমিনার, ওয়ার্কশপ এবং স্বল্পমেয়াদী কোর্স আয়োজন করছি, যা স্টুডেন্টদের রিসার্চে দক্ষ করে তুলবে। যে সকল স্টুডেন্টস ক্রেডিট ল্যাবের সাথে যুক্ত হয়েছে তাদের প্রশিক্ষণের অংশ হিসেবে আমাদের সিনিয়র রিসার্চারদের চলমান বিভিন্ন কাজের সাথে তাদের ফিল্ড অফ ইন্টারেস্ট অনুযায়ী নতুনদেরকে যুক্ত করা হবে, যেন তারা শেখার পাশাপাশি রিসার্চের বাস্তব অভিজ্ঞতা পেতে পারে। স্টুডেন্টরা যদি সিনিয়র রিসার্চারদের কাজে সফলভাবে কন্ট্রিবিউট করতে পারে, তবে তাদেরকে ওই পাবলিশড পেপারে কো অথর হিসেবে অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ দেওয়া হবে। এটি শুধু একটি স্বপ্ন নয়, এটি আমাদের লক্ষ্য, এটি আমাদের প্রতিশ্রুতি। জয় বাংলা ক্রেডিট ল্যাব। সবাইকে ধন্যবাদ আমাদের প্রমোশনাল ভিডিওটা দেখার জন্য। সো আজকে আর আমরা দেরি করতে চাই না, আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত মানুষটার কাছে যেতে চাই যার মাধ্যমে আমরা বিগিনার্স গাইডলাইন গুলো পাবো। সো মিস্টার আশরাফুল ইসলাম, দ্য ফ্লোর ইজ ইয়োর্স। থ্যাংক ইউ স্যার। সবাইকে আসসালামু আলাইকুম এবং সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমাদের আজকের হাউ টু স্টার্ট ইউর রিসার্চ জার্নি এ বিগিনার্স গাইড, এখানে আমরা আর কি আহ তাদের জন্যই কথাবার্তা বলবো যারা আর কি কিছুই জানে না। আহ মানে যারা হয়তো থিসিস নতুন করে শুরু করতে যাচ্ছে, অথবা তারা থিসিস দেখা যাচ্ছে কোনোভাবে শেষ করে ফেলছে, বাট তাদের হায়ার স্টাডিজ এর বা রিসার্চ এর উপরে ক্যারিয়ার গড়ার ইচ্ছা আছে, বাট তারা কোনো ডিরেকশন পাচ্ছে না। আজকের এই ওয়েবিনারটা আমরা তাদের উদ্দেশ্যে আহ, তাদের ডেডিকেট করতেছি। প্রথমে আমরা জাস্ট দুই এক লাইনে দেখে নিব যে রিসার্চ করলে আসলে বেনিফিট। আপনার প্রথম বেনিফিট হচ্ছে আপনি যদি আহ, এই রিসার্চটা বা থিসিসের এই প্রসেসটা ভালোভাবে শিখতে পারেন, আপনি একাডেমিক্যালি আপনি বেনিফিটেড হবেন, মানে আপনার রেজাল্টটা ভালো হবে। এখানে বেশিরভাগই গ্রিন ইউনিভার্সিটির স্টুডেন্ট আছে। তো গ্রিন ইউনিভার্সিটিতে থিসিস বা প্রজেক্টটা 6 ক্রেডিটের। তো আপনার, এবং এটা টোটাল 1 বছর ধরে করা হয়, এইটা কিন্তু আপনার পুরো রেজাল্টের উপরে একটা বড় ইফেক্ট ফেলে।
তারপরে যে বেনিফিট সেটা হচ্ছে যে জব অপরচুনিটিজ ইন আর এন্ড ডি। আর এন্ড ডি কি? আর এন্ড ডি হচ্ছে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট। বাংলাদেশেও এই ফিল্ডটা, আর এন্ড ডি ফিল্ডটা যদিও খুব বেশি বিস্তৃত না, তারপরেও এখন রিসেন্টলি কিন্তু অনেক বেশি আর এন্ড ডি তে সার্কুলার দেখতে পাওয়া যাচ্ছে। আমি যদি একটা এক্সাম্পল আনি, আমাদের গ্রিন ইউনিভার্সিটির 201 ব্যাচের আহনাব, আহ, উনি কিন্তু হচ্ছে এখন এরিকসনে, এরিকসন অথবা কোন একটা কোম্পানিতে আর এন্ড ডি তে জব করতেছে। তো এইটা কিন্তু একটা নতুন আর কি সম্ভাবনা বাংলাদেশে খুলছে। এছাড়াও আমি যদি কোনো কিছু কোম্পানির নাম বলি, যেমন ওয়ালটনে কিন্তু কন্টিনিউয়াসলি এবং বছরে অনেকবার সার্কুলার দেখা যায় যে তারা আর এন্ড ডি নিচ্ছে। এছাড়াও আরো অনেক কোম্পানি আছে, বিশেষ করে যেগুলো আর কি ইলেকট্রনিক কোম্পানি, যেমন যারা টিভি ফ্রিজ এগুলো বানাচ্ছে, তারা কিন্তু রিসেন্টলি আর এন ডি তে লোক নিচ্ছে, এবং এটা একটা বিশাল ক্ষেত্র। এছাড়া সরকারি জবের অপরচুনিটি যদি কথা বলি, তাহলে আগারগাঁওতে একটা অর্গানাইজেশন আছে, আপনারা জানেন, সেটা হচ্ছে স্পারসো, স্পেস রিসার্চ অর্গানাইজেশন নামে একটা অর্গানাইজেশন আছে। এইখানে আপনারা ডিরেক্টলি জব পাইতে পারেন। এছাড়াও হচ্ছে বাংলাদেশ অ্যাটমিক এনার্জি নামে একটা ইয়ে আছে ওইখানে। তো এখানে কিন্তু জবের অপরচুনিটি গুলো, মানে আপনার যদি রিসার্চের এক্সপিরিয়েন্স থাকে তাইলে আপনি এইগুলো আনলক করতে পারবেন। এছাড়া সবচেয়ে বেশি যেটাতে কাজে দিতে পারে আপনাদের এই রিসার্চের এক্সপিরিয়েন্স, সেটা হচ্ছে হায়ার স্টাডিজে। আপনারা যারা ফান্ডিং এর চেষ্টা করতেছেন বা ফান্ডিং এর চিন্তা ভাবনা করেন, স্কলারশিপের চিন্তা ভাবনা করেন, তাদের জন্য এটা একটা বিশাল বেনিফিট। এছাড়াও আছে হচ্ছে স্কিল ডেভেলপমেন্ট। স্কিল ডেভেলপমেন্ট আপনাকে, রিসার্চ আপনাকে অনেকগুলো স্কিল ডেভেলপ করতে সাহায্য করবে। তার মধ্যে একটা হচ্ছে যে আপনাকে প্রেসার নিতে শেখাবে। প্রেসার নিতে শেখাবে, আপনাকে ধৈর্যশীল বানাবে। কারণ রিসার্চ, যদিও এটা যারা, মানে যাদের আগ্রহ আছে তাদের কাছে ফ্যান্সি লাগে, তারপরেও মানে যাদের কাছে ভালো লাগে তারাও এটাতে অতিষ্ঠ হয়ে যায়। মানে কিছু এখানে সব পার্ট তো আর ইন্টারেস্টিং না, বা সব পার্টে সবাই মজা পায় না। তো এরকম কিছু স্কিল আপনাকে ডেভেলপ করতে, মানে আপনাকে আপনার পেশেন্স বিল্ড করতে হেল্প করবে, আপনার অ্যানালাইসিস স্কিল বাড়াইতে সাহায্য করবে, আপনার কমিউনিকেশন স্কিল বাড়াইতে সাহায্য করবে। এছাড়াও নেটওয়ার্কিং অপরচুনিটিস আপনাকে ক্রিয়েট করবেন। আর নেটওয়ার্ক অপরচুনিটি বর্তমান দুনিয়াতে, আমি যদি আর কি দুইটা জিনিসের কথা বলি যেটা এখন মানে আপনাদের জীবনে খুব বেশি ইফেক্ট ফেলবে, সেটা এক নাম্বার হচ্ছে নেটওয়ার্কিং, দুই নাম্বার হচ্ছে মার্কেটিং। আপনারা ইঞ্জিনিয়ার হচ্ছেন, যে যেই ফিল্ডেরই হোক, সিএসসি হোক, ট্রিপল হোক, বা অন্য যে কোনো ফিল্ডে, আপনি যখনই জব মার্কেটে, মানে আপনি আপনাকে একটা কিন্তু প্রোডাক্ট হিসেবে বিল্ড করতেছেন। আপনি অ্যাজ এ প্রোডাক্ট, আপনি যখন গ্রাজুয়েট করে মার্কেটে যাবেন, আপনি নিজেই একটা প্রোডাক্ট। তো আপনাকে এই বাজারে নিজেকে সেল করতে হবে, এবং এই সেল করার আহ, দুইটা কি কম্পোনেন্ট আছে, একটা হচ্ছে নেটওয়ার্কিং আর একটা হচ্ছে মার্কেটিং। মানে আপনি যত ভালোভাবে প্রেজেন্ট করতে পারবেন, মার্কেট আপনাকে তত ভালোভাবে গ্র্যাব করবে। তারপরে আরেকটা আছে কন্ট্রিবিউটিং টু নলেজ। যদিও আমরা এই আন্ডার গ্রাজুয়েট লেভেলে বা আন্ডার গ্রাজুয়েট করার পরে কেউ এক্সপেক্ট করে না যে আপনি এমন কোনো কাজ করবেন যে এটা দিয়ে আপনি নোবেল পাবেন বা পৃথিবী বদলাই যাবে, এমন কিছু না হইলেও আপনারাও কিন্তু ছোটখাটো অনেক কন্ট্রিবিউশন রাখতে পারেন আমাদের সোসাইটির জন্য। আর লাস্ট বাট নট দি লিস্ট, পার্সোনাল গ্রোথ। এটা আপনাকে, এতক্ষণ আমি যে ইয়েগুলো বললাম, গুণগুলোর কথা বললাম, এগুলো কিন্তু আপনাকে গ্রো করতে সাহায্য করবে, যেটা আপনার পার্সোনাল গ্রোথে হেল্প করবে। আচ্ছা, রিসার্চ ইজ এ স্ট্রাকচার্ড প্রসেস অফ ইনকোয়ারি দ্যাট এইমস টু ইনভেস্টিগেট স্পেসিফিক কোয়েশ্চেন্স, problems, or phenomena. It follows a planned and organized approach to gathering data and analyzing information. আমি যদি সহজভাবে বলি যে মানে কোন একটা সমস্যা যেটা আপনার জীবনে এফেক্ট ফেলতেছে, বা আপনি যে সমাজে বাস করেন সেটাতে ইফেক্ট ফেলতেছে, বা আপনি যে পৃথিবীতে বাস করেন সেইখানে ইফেক্ট ফেলতেছে, এর এইটা সলিউশন করাই হচ্ছে রিসার্চ। যেমন ধরেন আমরা মোটামুটি সবাই ঢাকা শহরে বাস করি। ঢাকা শহরের একটা কমন প্রবলেম ট্রাফিক জ্যাম। ঢাকা শহরের একটা বিশাল প্রবলেম হচ্ছে ট্রাফিক জ্যাম। আমাদের প্রতিদিন ঘন্টার পর ঘন্টা আমরা ট্রাফিক জ্যামে সময় বসে নষ্ট করতেছি। তো আপনি ধরেন চিন্তা করলেন যে কি করলে এই শহরের ট্রাফিক জ্যামটা মিনিমাইজ করা যাবে, বা ট্রাফিক জ্যামটা মিটিগেট করা যাবে, মানে ট্রাফিক জ্যামের সমস্যাটা সমাধান করা যাবে।
এই যে আপনার মনে একটা প্রশ্ন জাগলো একটা মানে আহ, পৃথিবীর বাস্তব জিনিস থেকে। বাস্তব জিনিস হচ্ছে আপনি ট্রাফিক জ্যামটা এক্সপেরিয়েন্স করতেছেন, আপনি ভাবলেন যে কিভাবে আমি এটা সলিউশন করব। এইটাই হচ্ছে রিসার্চ। একটা রিসার্চ হচ্ছে প্রবলেম, আপনার কাছে একটা প্রবলেম থাকবে এবং একটা কোশ্চেন থাকবে যে কিভাবে এই প্রবলেমটার সলিউশন কিভাবে। এই জিনিসটাই হচ্ছে রিসার্চ বা থিসিস। রিসার্চ বলেন, সে আপনার আন্ডার গ্রাজুয়েটের থিসিস বলেন, কনফারেন্স পেপার বলেন, অথবা জার্নাল পেপার বলেন, অথবা পিএইচডি থিসিস বলেন, যাই বলেন না কেন, সবকিছু এই জাস্ট একটা প্রবলেম এবং তার সাথে একটা প্রশ্ন যে কিভাবে এই প্রবলেমটা সলিউশন করা যায়। আচ্ছা, এরপরে আমরা দেখি যে টাইপস অফ রিসার্চ। মানে রিসার্চের কিছু টাইপ, মৌলিক মৌলিক কিছু ভাগ আছে। তো এর মধ্যে এক নাম্বার হচ্ছে বেসিক রিসার্চ। বেসিক রিসার্চ কি? ফোকাসিং অন গেইনিং নলেজ ফর ইওর পারপাস, এক্সপ্লোরিং ফান্ডামেন্টাল প্রিন্সিপালস উইথাউট ইমিডিয়েট অ্যাপ্লিকেশন। বেসিক রিসার্চ আমি যদি মানে মানে খুব সংক্ষেপে বা সহজভাবে বলতে চাই, যেগুলো আর কি প্রকৃতির মৌলিক নিয়ম, যেমন হচ্ছে আহ গ্র্যাভিটেশনাল ল বা থার্ড মানে নিউটনের তৃতীয় সূত্র, প্রথম সূত্র, এইগুলো আর কি একেবারে বেসিক রিসার্চ। মানে প্রকৃতির মৌলিক যে নিয়ম, যেমন আমাদের মহাকর্ষ, আমি যদি মহাকর্ষর কথা বলি, তো মহাকর্ষ কেউ না কেউ তো আবিষ্কার করছে। তো এইটাই হচ্ছে বেসিক বেসিক রিসার্চ। তারপরে আমি যদি বলি অ্যাপ্লাইড রিসার্চ। আচ্ছা, বেসিক রিসার্চ এখানে একটা জিনিস দেখেন মেনশন করা আছে, এক্সপ্লোরিং ফান্ডামেন্টাল প্রিন্সিপাল উইথাউট ইমিডিয়েট অ্যাপ্লিকেশন। মানে আপনি কোনো একটা জিনিস হচ্ছে হয়তো আবিষ্কার করলেন, বাট এইটার আপনি আবিষ্কার করার সাথে সাথে হয়তো এটার ফলাফল নাও পাইতে পারেন। তো এইটা হচ্ছে বেসিক রিসার্চের একটা ধাপ। আচ্ছা, এরপরে আসেন, এরপরে হচ্ছে আমাদের অ্যাপ্লাইড রিসার্চ। মানে অ্যাপ্লাইড রিসার্চ যেটা আপনি সাথে সাথে অ্যাপ্লাই করতে পারবেন। aims to solve practical problems or develop new technologies by applying existing knowledge। এই যে যেটা বললাম, ট্রাফিক জ্যামের যে এক্সাম্পলটা আমি দিলাম, তো আপনি, আপনার কাছে প্রবলেমটা আছে, এটা মানে এটা বাস্তবে ইন রিয়ালিটিতে এক্সিস্ট করে, আপনি এটা ভাবলেন, একটা কোশ্চেন সেট করলেন যে কিভাবে আমি সলিউশন করতে পারি। তারপরে আপনি কোনোভাবে একটা সলিউশন ডেভেলপ করলেন, ডেভেলপ করে ওইটা আপনি কিন্তু সাথে সাথে অ্যাপ্লাই করতে পারেন। এটা হচ্ছে অ্যাপ্লাইড রিসার্চ। এরপরে আসা হচ্ছে কোয়ালিটেটিভ রিসার্চ। কোয়ালিটেটিভ রিসার্চ কি? ইনভলভস কালেক্টিং নন নিউমেরিক্যাল ডেটা, ইন্টারভিউস অর অবজারভেশন টু আন্ডারস্ট্যান্ড কনসেপ্টস, অপিনিয়ন্স অর এক্সপেরিয়েন্স। আমি যদি একটু রিলেট করার, আমাদের বাস্তব জীবনের সাথে রিলেট করার চেষ্টা করি, যেমন ধরেন যে আমি যদি এখন রিসার্চ করতে চাই যে আমরা আমরা দৈনন্দিন জীবনে বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া হচ্ছে ইউজ করতে, যেমন ফেসবুক, ইউটিউব, টুইটার, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন। তো এই সোশ্যাল মিডিয়া গুলো আমাদের মেন্টাল হেলথের উপরে বা আমাদের দৈনন্দিন জীবনের উপরে কিভাবে প্রভাব ফেলে, এইটা কিন্তু আপনি কোনো নিউমেরিক্যাল ডাটা বা আপনি বলতে পারবেন না যে এটা 10 ইউনিট প্রভাব ফেলে বা এটা 10% প্রভাব ফেলে, এইভাবে কিন্তু আপনি বলতে পারবেন না। এটা আপনাকে আর কি মানে এটা আপনি নিউমেরিক্যালি প্রেজেন্ট করতে পারবেন না। পারবেন, বাট এটা আপনাকে আলাদা কোনো স্কেল সেট করে সেই অনুযায়ী ইয়ে করতে হবে, এবং এইগুলো মেজার করার জন্য আপনি কিন্তু পার্সন টু পার্সনকে কাছে গিয়ে আপনাকে জিজ্ঞেস করতে হবে যে ভাই, আপনি কোন কোন সোশ্যাল মিডিয়া ইউজ করেন, কিভাবে ইউজ করেন, সেটা সেটা থেকে আপনার দৈনন্দিন জীবনে ডিসিশন মেকিং এ, যেমন ধরেন মার্কেট করতে গিয়ে আপনি ধরেন ফেসবুকে কোনো একটা অ্যাড দেখলেন, এখন আপনি মার্কেট করতে গিয়ে বা কোনো কেনাকাটা করতে গিয়ে আপনি এটা থেকে ইনফ্লুয়েন্স হন কিনা। এটা কিন্তু আপনি দেখা যাচ্ছে যে নিউমেরিক্যাল ভ্যালুতে ইয়ে করতে পারবেন না, ইন্টারপ্রেট করতে পারবেন না। তো এই ধরনের রিসার্চ গুলো হচ্ছে কোয়ালিটেটিভ রিসার্চ। আচ্ছা, এরপরে আমরা আসি, আরেকটা টাইপ রিসার্চ আছে, সেটা হচ্ছে কোয়ান্টিটেটিভ রিসার্চ। কোয়ান্টিটেটিভ রিসার্চ কি? ইনভলভস কালেক্টিং নিউমেরিক্যাল ডেটা। এই যে আমি এইটা বলতে চাচ্ছিলাম যে কোয়ালিটেটিভ রিসার্চ আপনি নিউমেরিক্যাল ডেটাটারে ইয়ে করতে, ইনভলভ করতে পারবেন না। এটা আপনাকে, কোয়ালিটেটিভ রিসার্চ আপনাকে আর কি অন্যভাবে ডাটাগুলো কালেক্ট করা লাগবে, সেগুলো ইন্টারপ্রেট করা লাগবে। আর কোয়ান্টিটেটিভ রিসার্চে এটাতে ইনভলভ, কালেক্টিং নিউমেরিক্যাল ডেটা ইনভলভ থাকে। যেমন আমি যদি একটা এক্সাম্পলের কথা বলি, যে ধরেন আপনি রিসার্চ করতে চাচ্ছেন যে বাংলাদেশের আমরা যে ইলেকট্রিসিটি ইউজ করি, এটা আগামী মানে গত 5 বছরে কি পরিমাণ ডিমান্ড ছিল এবং আগামী 5 বছরে কি পরিমাণ ডিমান্ড থাকবে। তো এটা কিন্তু আপনি নিউমেরিক্যালি ক্যালকুলেট করতে পারবেন, যে আপনি দেখা যাচ্ছে যে
বিশ সালে দেখা যাচ্ছে হয়তো আহ সে 1 টেরাওয়াট আওয়ার লোড ছিল। তারপরে 2021-এ এটা আবার বাড়ছে, 1 থেকে ধরেন 2 হয়েছে। তো এরকম আপনি একটা একটা ইয়ে পাবেন, একটা নিউমেরিক্যালি একটা প্রেজেন্ট করতে পারবেন। তো এইটারে আমরা বলতেছি কোয়ান্টিটেটিভ রিসার্চ। নেক্সটে আমরা যে জিনিসটা দেখব কি, যারা থিসিস করতেছেন বা যারা ধরেন এমনিতেই রিসার্চ শুরু করবেন নতুন করে, তাদের জন্য আমরা জাস্ট একটা মোটামুটি একটা প্ল্যান 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 প্রপোজ করতেছি। এইটাই আপনাকে ফলো করতে হবে তা না, জাস্ট রিসার্চ শুরু করার জন্য আপনাদেরকে আমরা কিছু ধাপের কথা বলতেছি, যে এই ধাপগুলো আপনি যদি ফলো করেন তাইলে আপনি মোটামুটি রিসার্চের একটা ইয়ে করতে পারবেন। সেটা থিসিস হইতে পারে বা আপনার পার্সোনাল রিসার্চ, আপনি আলাদা রিসার্চ হইতে পারে। প্রথম প্রথম যে ইয়েটা আসে সেটা হচ্ছে ফাইন্ড ইউর ইন্টারেস্ট অ্যান্ড গেইন নলেজ। ফাইন্ড ইউর ইন্টারেস্ট বলতে এখন আপনি আপনি ধরেন কম্পিউটার সায়েন্সে পড়েন বা আপনি ধরেন ইলেকট্রিক্যালে পড়েন। এখন ইলেকট্রিক্যাল বা কম্পিউটার সায়েন্সে আপনি গ্রাজুয়েশন আন্ডার গ্রাজুয়েট করতেছেন, গ্রাজুয়েশন করবেন। তো এইটাতে আপনারা ধরেন, আমি যদি একজন আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্টের কথা কনসিডার করি, আপনি 3 বছর পড়ার পরে তারপরে আপনি আসতেছেন হচ্ছে আহ আহ, এখানে থিসিস করতে। তো এই 3 বছরে আপনি কমসে কম ধরেন 30টা সাবজেক্ট পড়ছেন মিনিমাম। এখন 30টা সাবজেক্টের ভিতরে কিছু কোর্স ছিল দেখা যাচ্ছে ইলেকট্রিক্যাল বেস, কিছু কোর্স ছিল ইলেকট্রনিক বেস, কিছু কোর্স ছিল কমিউনিকেশন বেস। আবার ধরেন যারা সিএসসি ব্যাকগ্রাউন্ডে তারা কি পড়ছেন, প্রোগ্রামিং পড়ছেন, সফটওয়্যার ডেভেলপমেন্ট পড়ছেন, অগমেন্টেড রিয়ালিটি পড়ছেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পড়ছেন, মেশিন লার্নিং পড়ছেন। তো আপনার কাছে সবকিছু ভালো লাগবে না, এটাই স্বাভাবিক। বাট কিছু না কিছু আপনাকে ভালো লাগতে হবে, তাই না? তো আপনার কাছে কি ভালো লাগে? আপনি যদি ধরেন ইলেকট্রিক্যালের কথা আমি চিন্তা করি, আপনার কাছে কি ইলেকট্রিক্যালের সার্কিট ভালো লাগে নাকি ইলেকট্রনিক্স ভালো লাগে? আপনার কাছে কি কমিউনিকেশন ভালো লাগে নাকি ইমেজ প্রসেসিং ভালো লাগে নাকি সিগন্যাল প্রসেসিং ভালো লাগে? এইটা আপনি 3 বছরে যে কোর্স গুলো করছেন, এর ভেতর থেকে যেইটা আপনাকে বেশি মানে বেশি ফ্যাসিনেট করে, যেটা আপনাকে আনন্দ দেয়, যেটা আপনাকে প্লেজার দেয়, যেটা নিয়ে আপনাকে যদি কেউ বলে যে তুমি এইটা নিয়ে এটার উপরে 2টা বই পড়ো বা এটার উপরে তোমাকে একটা প্রেজেন্টেশন দিতে হবে, তাইলে যেটাতে আপনার কোনো বিরক্তি আসবে না, সেইটাই হচ্ছে আপনার ইন্টারেস্ট। এখন যদি বলেন যে ভাই আমার কোনো কিছুতে ইন্টারেস্ট আসে না, তাইলে ভাই সরি, আপনার জন্য ইঞ্জিনিয়ারিংও না, আপনার জন্য রিসার্চও না, আপনার জন্য থিসিসও না। তো বলবেন ভাই তাইলে কি আমি এখন থিসিস বা আমার রিসার্চ বাদ দিয়ে দিব? না ভাই, আপনি কোনো কিছুর উপরে একটা আপনার ইয়ার ডেভেলপ করেন, আপনার ইন্টারেস্ট ডেভেলপ করেন। আর ইন্টারেস্ট ডেভেলপ করতে হলে কি করতে হবে? আপনারে ওই জিনিসটা নিয়ে পড়ালেখা করতে হবে বা ঘাটাঘাটি করতে হবে। প্রথমে আপনার ভালো লাগবে না, আপনি 1 দিন 2 দিন এমনি বই খুলে বসে থাকেন বা কোনো কিছু খুলে বসে থাকেন, তাইলে দেখবেন যে ওইটার উপরে আপনার একটা ইন্টারেস্ট গ্রো করতেছে। আচ্ছা, সেকেন্ড যে ধাপটা সেটা হচ্ছে ফাইন্ড ইউর সুপারভাইজার এন্ড কানেক্ট। আপনি রিসার্চের শুরুটা কোনোভাবেই একজন গাইড ছাড়া শুরু করতে পারবেন না। কারণ রিসার্চের অনেকগুলো ধাপ আছে যেগুলো আপনাকে আপনাকে গাইডেন্স লাগবেই, এবং এর একটা স্ট্রাকচার্ড ওয়ে আছে। আপনি আপনি কোনো একটা বিষয় নিয়ে কিছু একটা ঘাটাঘাটি করে কোনো একটা বই টই খুঁজে কিছু একটা লিখে দিলেন, সেইটা আপনি বললেন যে এটাই আমার রিসার্চ না, এটা রিসার্চ না। বা আপনি আপনি নিজে তো বুঝবেন না যে আমি যেটা করছি বা আমি যেটা লিখছি বা আমি বা যেটা বলতেছি সেইটা কি আসলেই সিগনিফিকেন্ট কিছু কিনা, বা আমি যেটা যেভাবে করতেছি বা যেভাবে যেভাবে আগাচ্ছি সেটা আসলেই ঠিক আছে কিনা, আমার ওয়েটা রাইট আছে কিনা, এটা কিন্তু আপনি নিজে থেকে বলতে পারবেন না। তো আপনাকে গাইড করার জন্য কেউ একজন লাগবে। তো ফাইন্ড সুপারভাইজার খুঁজে পাওয়া খুব একটা ইম্পর্টেন্ট কাজ। আন্ডার গ্রাজুয়েটে যারা আছেন তারা মোটামুটি তাদের সবাইকেই তাদের ইউনিভার্সিটি থেকে সুপারভাইজার অ্যাসাইন করে দেওয়া হয়। আন্ডার গ্রাজুয়েটের পরে হচ্ছে আহ, যারা কাজ করতে চায় তারা অনেক সময়ই হচ্ছে একটু ডিফিকাল্টিস ফেস করে সুপারভাইজার খুঁজে পাওয়ার জন্য। তো এই জন্যই ধরেন আমাদের যে ক্রেডিট ল্যাবের কথাটা আমরা বলতেছি, যে আপনাদের গাইড করার জন্যই আমাদের ক্রেডিট ল্যাব। আচ্ছা, এরপরে তো সুপারভাইজারের এই বিষয় এই বাকিটা সুপারভাইজারের সাথে আসে। এরপরে যে বিষয়টা আসে কানেক্ট ইউর সুপারভাইজার। আচ্ছা, এখানে আরেকটা বিষয় আছে যে সুপারভাইজারে অ্যাপ্রোচ করবেন কিভাবে। সুপারভাইজারে অ্যাপ্রোচ করার অনেকগুলো ওয়ে আছে, তার মধ্যে ধরেন আপনি যদি আপনার ভার্সিটিতে থাকেন তাইলে তো আপনি ভার্সিটির আপনি
প্রত্যেকটা ইউনিভার্সিটিরই একটা ওয়েবসাইট আছে, এবং ওয়েবসাইটের প্রত্যেকটা টিচারের মানে প্রত্যেকটা ডিপার্টমেন্টের প্রত্যেকটা ফ্যাকাল্টির প্রোফাইল দেয়া থাকে। আপনারা ওইখান থেকে গিয়ে খুঁজে খুঁজে দেখতে পারেন যে আচ্ছা আমার এই টিচার কোন টপিক নিয়ে কাজ করে। সে অথবা দেখতে পারেন যে তার গুগল স্কলারে যাইতে পারেন, গুগল স্কলারে গিয়ে তার রিসেন্ট কিছু পাবলিকেশন দেখতে পারেন যে সে রিসেন্টলি সে কোন কোন বিষয়ের উপরে পাবলিকেশন করছে। অথবা যদি এসব কিছুই খুঁজে না পান, তাহলে সুপারভাইজারে গিয়ে জিজ্ঞেস করেন যে স্যার আমার তো এই যে আমি তো এই ইন্টারেস্ট, আমার তো এটার উপরে ইন্টারেস্ট আছে, ধরেন ইলেকট্রনিক্স। তো ইলেকট্রনিক্সে আপনি ধরেন যে স্যারের কোর্স করছেন, প্রথমত তো তার কাছে যাইতে পারেন। তো গিয়ে তারে ডিরেক্ট অ্যাপ্রোচ করা যায়, স্যার আমি তো এরকম থিসিস করতে চাচ্ছি এই টপিকের উপরে। তো আমি আপনার কাছে করতে চাই, বা কার কাছে গেলে ভালো হয়। আপনি যে কোনো একজন টিচারে জিজ্ঞেস করলে সে আপনাকে কেউ না কেউ ডিরেকশন দিতে পারে। আর ধরেন আপনার কাছে কেউ নাই, তখন আছে আপনাদের ক্রেডিট ল্যাব। আমি হচ্ছে থিসিস, আমাদের ভার্সিটির থিসিস প্রজেক্টের যে কমিটি আছে ওইখানে আমি মেম্বার হিসেবে আছি। তো আমরা গত দুইটা ফাইনাল ডিফেন্সে যে সকল স্টুডেন্ট হচ্ছে ডিফেন্স দিছে আর কি, ফাইনাল ডিফেন্সে ডিফেন্স দিয়ে সফলভাবে পাশ করে গেছে, আমরা তাদের মাঝে একটা ফর্ম সার্কুলেট করছিলাম। তাদের আহ, আহ, তাদের থেকে মতামত বা তাদের থেকে ডাটা কালেকশন করার জন্য। ওইখানে প্রশ্ন ছিল যে কোন বিষয়টা সবচেয়ে বেশি আপনি ইম্পর্টেন্ট মনে করেন। তো ওইখানে অ্যারাউন্ড 80% রেসপন্স এমন ছিল যে সুপারভাইজারের সাথে রেগুলার দেখা করারে আমরা সবচেয়ে বেশি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে করি, এবং এটা সবচেয়ে বেশি বেনিফিটেড। তো বুঝতে পারতেছেন যে এটা কতটা ইম্পর্টেন্ট। এরপরে যে ধাপটা আসে সেটা হচ্ছে লিটারেচার রিভিউ এন্ড ফাইন্ড ইউর রিসার্চ কোয়েশ্চেন। আচ্ছা, আমি প্রথম এক্সাম্পলটা আমার ছিল হচ্ছে যে ট্রাফিক জ্যামের উপরে। তো ট্রাফিক জ্যাম কিভাবে সলভ করা যায়, এইটা হচ্ছে আপনার একটা রিসার্চ কোয়েশ্চেন। এখন এইটা রিসার্চ কোয়েশ্চেন আপনি দুই ভাবে পাইতে পারেন। এক হচ্ছে যে আপনার চারপাশে আপনি যেই সকল প্রবলেম দেখতেছেন বা ফিল করতেছেন, সেই সকল প্রশ্ন থেকে আপনি হচ্ছে রিসার্চ কোয়েশ্চেন দাঁড় করাইতে পারেন। যেমন আরেকটা রিসার্চ কোয়েশ্চেন হইতে পারে যে ঢাকা শহরে ট্রাফিক জ্যাম তো আছেই, ট্রাফিক জ্যামের সাথে সাউন্ড পলিউশন আছে। তো সাউন্ড পলিউশনটারে কিভাবে মিনিমাইজ করা যায়, এটা হচ্ছে আমার রিয়াল এক্সপিরিয়েন্স থেকে আমি রিসার্চ কোয়েশ্চেন দাঁড় করাচ্ছি। আরেকটা ঢাকা শহরের আরেকটা সমস্যা কি যে এইখানে আহ ধরেন কি কয় এয়ার পলিউশন আছে। এইটা আমি রিয়েল এক্সপেরিয়েন্স করতেছি যে ঢাকা শহরে প্রচুর এয়ার পলিউশন। তো এটা আমি কিভাবে সলভ করতে পারি, এটা আমি কিন্তু এই এই রিসার্চ কোশ্চেন, এই কোশ্চেনটা আমি দাঁড় করাচ্ছি হচ্ছে আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স থেকে। আবার আরেকটা হইতে পারে যে ঢাকা শহরের মধ্যে যে সকল নদী আছে সেই সকল নদী অনেক দূষণ, এই দূষণ আমরা কিভাবে দূর করতে পারি, এইগুলো আপনি রিয়েল এক্সপেরিয়েন্স থেকে আপনি রিসার্চ কোশ্চেন দাঁড় করাইতে পারেন। আরেকটা হচ্ছে যে ধরেন এখন ইলেকট্রনিক্স, আপনার আপনার যদি এখন পছন্দের ফিল্ড আবার ধরেন ইলেকট্রনিক্স। এখন ইলেকট্রনিক্সে আপনি ধরেন একটা ফোন ইউজ করতেছেন, বা অ্যাম্পলিফায়ার, আপনার আমরা বিভিন্ন আগে গান বাজনাতে অ্যাম্পলিফায়ার ইউজ করতাম, এখন যে অনেক কমে গেছে। তো ধরেন একটা অ্যাম্পলিফায়ার আপনি একটা পড়তে পড়তে আপনি ধরেন কোনো একটা কোর্সে অ্যাম্পলিফায়ার পড়ছেন। অ্যাম্পলিফায়ার পড়ার পরে এখন আপনার কাছে মনে হলো যে আচ্ছা এই সার্কিটটা দেখা যাচ্ছে ট্রানজিস্টর দিয়ে বানানো আছে। এখন ট্রানজিস্টরের তো কিছু ড্রব্যাক আছে, তাইলে এইটা আমি কি দিয়ে বানাইলে এই ড্রব্যাক গুলো থাকবে না, কি দিয়ে বা ট্রানজিস্টরের বদলে কোন কম্পোনেন্ট দিয়ে বানাইলে আমার হচ্ছে এফিসিয়েন্সি বাড়বে, লস কমবে, পাওয়ার কনজাম্পশন কমবে। তো এইখান থেকেও আপনি রিসার্চ কোয়েশ্চেন দাঁড় করাইতে পারেন। অথবা আপনি দেখতে পারেন যে অ্যাম্পলিফায়ারের উপরে পৃথিবীতে, শুধু বাংলাদেশে না, শুধু এশিয়াতে না, বা শুধু ইউরোপে না, পৃথিবীতে আহ পৃথিবীতে মানুষ অ্যাম্পলিফায়ার নিয়ে কি কি কাজ করতেছে, তারা অ্যাম্পলিফায়ারের কতটুকু ডেভেলপ করছে, এটা আপনি গুগল স্কলারে গিয়ে সার্চ দিতে পারেন, বা অন্যান্য ভাবে যে সকল ভাবে আর কি মানে রিসার্চ পেপার খুঁজে বের করা যায়, সেই সকল ভাবে আপনি খুঁজে বের করবেন। খুঁজে বের করার পরে ওইটা পড়ে দেখবেন। পড়ে দেখে আপনার নলেজ কাজে লাগায়ে, আপনার জ্ঞান কাজে লাগায়ে ওইখান থেকে খুঁজে বের করতে হবে যে আচ্ছা এই পেপারে তো এই কাজটা করছে, বাট এইখানে আরো কিছু করার সুযোগ আছে, এখানে আরো কিছু করার মতো জিনিস বাকি আছে। তো এইভাবে আপনি ওইখান থেকে ক্রিটিক্যালি লিটারেচার রিভিউ করে আপনারা একটা রিসার্চ কোয়েশ্চেন দাঁড় করাইতে পারেন।
এরপরে আসে হচ্ছে মেথোডোলজি, বিল্ড মেথোডোলজি। আমি যদি এক কথায় বলি যে মেথোডোলজি কি, আপনি যে রিসার্চ কোশ্চেনটা দাঁড় করাইলেন, আমরা আপাতত ধরে নিচ্ছি যে আহ, আমরা ট্রাফিক জ্যামের রিসার্চ কোশ্চেনটা হচ্ছে মানে ট্রাফিক জ্যাম কিভাবে সলভ করব, তাইলে এখন এই যে কিভাবে করব, এইটাই হচ্ছে আপনার কিভাবে করবেন এইটার একটা প্রপোজালই হচ্ছে মেথোডোলজি। যে আমি ট্রাফিক জ্যামটা হচ্ছে এইভাবে সলভ করতে চাই। যেমন ধরেন আপনি প্রথমে খুঁজে বের করতে চান যে ট্রাফিক জ্যামের কারণ কি, তারপরে সেটা মানে ট্রাফিক জ্যাম কিভাবে আপনি মনিটর করতে পারেন, যে কিভাবে কোন কোন জায়গায় বেশি ট্রাফিক জ্যাম হচ্ছে, কোন এরিয়াতে ট্রাফিক জ্যাম হচ্ছে। দেখা যাচ্ছে যে কোন যানবাহন গুলো বেশি ট্রাফিক জ্যামের জন্য দায়ী, আমাদের রাস্তা সংকীর্ণতা দায়ী নাকি ড্রাইভারদের। এরপরে তো আসবে ডাটা কালেকশন। তো আমি যদি আবারও আমার ট্রাফিক জ্যামের এক্সাম্পলে ফিরে যাই, তো ট্রাফিক জ্যাম কোন কোন জায়গায় হচ্ছে, মানে এরিয়া গুলো আপনাকে আগে আইডেন্টিফাই করতে হবে। তারপরে কোন গাড়ির জন্য হচ্ছে, কতক্ষণ টাইম নিচ্ছে। তো এই যে যে ডেটা গুলো আপনাকে কালেক্ট করতে হবে, এটাকেই আমরা বলতেছি ডাটা কালেকশন। এখন তারপরে আসে হচ্ছে আপনি এখন এটা প্রথমে সিমুলেশন করবেন নাকি এক্সপেরিমেন্টাল ক্যালকুলেশন করবেন। ধরেন আপনি কোনো একটা মেথড খুঁজে বের করলেন, কোনো একটা অ্যালগোরিদম খুঁজে বের করলেন যেটা দিয়ে ট্রাফিক জ্যাম প্রবলেমটাকে সলিউশন করা যায়। তো আপনি কি প্রথমে ওইটা আর কি ওইটার কোনো একটা প্রোটোটাইপ বানায় ইমপ্লিমেন্ট করে চালাই দিবেন, নাকি কোনো একটা প্ল্যাটফর্মে সিমুলেশন করে ওইটা আগে আপনার যে প্রপোজ মডেল, ওই মডেলটা টেস্ট করবেন তারপরে ইমপ্লিমেন্টেশন যাবেন। এটা হচ্ছে আপনার উপরে ডিপেন্ড করে। আচ্ছা, এরপরে আপনি ধরেন কোন একটা মডেল বের করলেন, কোন একটা অ্যালগোরিদম বের করলেন যেটা দিয়ে আপনি ট্রাফিক জ্যামের সলিউশনটা মোটামুটি বের করে ফেলছেন, কোন একটা রেজাল্ট আপনার কাছে আসছে। তো আপনি যে সিমুলেশন করলেন বা প্রোটোটাইপ বানাইলেন, তার যে রেজাল্টটা, সেই রেজাল্টটাকে অ্যানালাইসিস করে আপনাকে তো প্রেজেন্ট করতে হবে, মানুষজনকে বুঝাইতে হবে যে আমি একটা জিনিস করছি, আমি একটা প্রবলেমের সলভ করছি। আমি প্রবলেমটা সলভ করার পরে আমি এই ফাইন্ডিংসটা পাইছি যে আচ্ছা আমি যে অ্যালগোরিদমের কথা বলতেছি, এই অ্যালগোরিদম যদি আমি অ্যাপ্লাই করে আমাদের ট্রাফিক গুলো কন্ট্রোল করি, তাইলে আমার দেখা যাচ্ছে ট্রাফিক জ্যাম 100% সলভ না হলেও 80% সলভ হবে, বা ট্রাফিক জ্যাম 100%ই সলভ করা যাবে। বা আমার দেখা যাচ্ছে যে যেখানে আগে জ্যাম 10 মিনিট হইতো সেইখানে আমি কমায় 2 মিনিটে আনতে পারি। এই এই রেজাল্ট অ্যানালাইসিস, এই রেজাল্ট ইন্টারপ্রেট করাটাকে আমরা বলতেছি রেজাল্ট অ্যানালাইসিস। এতদূর পর্যন্ত আসলেই মোটামুটি আপনি একটা থিসিস, একটা কমপ্লিট থিসিস বলেন, একটা কমপ্লিট কনফারেন্স পেপার বলেন, বা একটা কমপ্লিট রেফারেন্স পেপার বলেন, সেটা আপনি কমপ্লিট করতে পারবেন। এরপরেও আপনি যদি এখন থিসিসের ক্যান্ডিডেট হন, তারপরে আপনার ধরেন তারপরে আর যে কাজটা বাকি থাকে সেটা হচ্ছে আপনি বুক ফরম্যাটিং করবেন। যদি আপনাদের গ্রিন ইউনিভার্সিটির একটা রিকোয়ারমেন্ট আছে সেটা হচ্ছে আইইইই কনফারেন্স পেপার ফরম্যাটিং, আপনি চাইলে ওইটা ফরম্যাটিং শুরু করে দিতে পারেন, প্রেজেন্টেশনের জন্য প্রিপেয়ার নিতে পারেন, তারপরে তো বুক সাবমিট করে দিতে পারেন। আচ্ছা, এরপরে আমরা জাস্ট দেখে নিব যে একটা থিসিস বই অথবা রিসার্চ পেপার, সেটা কনফারেন্স হতে পারে বা জার্নাল পেপারের, কিছু কমন স্ট্রাকচার আছে যে এই বিষয়গুলো হচ্ছে আমার বইতে বা আমার রিসার্চ পেপারে থাকবেই, মাস্ট। সেগুলো হচ্ছে প্রথমে যেটা আসে সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। অ্যাবস্ট্রাক্ট হচ্ছে আপনার পুরো বই বা পুরো রিসার্চ বা পুরো রিসার্চ পেপার, জার্নাল পেপার হতে পারে, কনফারেন্স পেপারের একটা সামারি। এইখানে কয়েকটা প্রশ্নের উত্তর থাকে। প্রথমত হচ্ছে যে কি করতেছেন। তো আমি যদি ধরেন ট্রাফিক জ্যাম নিয়ে কাজ করি, তাইলে আমি বললাম যে আমি ট্রাফিক জ্যাম নিয়ে কাজ করতেছি। কেন করতেছেন, প্রথমে কি তারপরে আসবে কেন। তো কেন করতেছেন, কারণ এটা আমাদের অনেক সময় অপচয় করতেছে, আমাদের অর্থনৈতিক অনেক ক্ষতি সাধন করতেছে। কিভাবে, আপনি যে প্রবলেমের কথা বললেন এটা কিভাবে সলিউশন করবেন, হাউ ইউ উইল সলভ দিস প্রবলেম। তারপরে আপনি হাউ বলার পরে মানে কিভাবে করবেন বলার পরে কি রেজাল্ট পাইলেন সেটা বলবেন। এবং আপনার যদি কোনো ইন্টারপ্রিটেশন থাকে, মানে জাস্ট এক লাইনে যে আচ্ছা আমি যেই প্রবলেমটার কথা বলছি, যেই মেথডের কথা বলছি, ওইটা অ্যাপ্লাই করার পরে প্রবলেমটা এইভাবে সলভ করা যায়। এটাই হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। তারপরে ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশন হচ্ছে এইখানে ধরেন আপনি একটা গল্প সাজাইবেন যে আমি একদিন ট্রাফিক জ্যামে বসেছিলাম,
তো আমার অনেক তাড়াহুড়া ছিল অফিসে যাওয়ার বা ভার্সিটিতে ভাই যাওয়ার। অ্যাবস্ট্রাক্টের এটাকে আরেকবার রিপিট করা যাবে? অ্যাবস্ট্রাক্টের পার্টে থাকবে হচ্ছে আমি কি করতেছি, প্রথমত হচ্ছে হোয়াট হোয়াট ইউ আর গোয়িং টু ডু, তারপরে হোয়াই হোয়াই ইউ আর চুজ দিস টপিক, দেন হচ্ছে হাউ, তুমি যে বলতেছো যে এই প্রবলেমটা আছে তুমি এই প্রবলেমটা কিভাবে সলভ করছো, তারপরে আসবে হচ্ছে রেজাল্ট, আমি এই হাউ মানে আমার এই মেথড অ্যাপ্লাই করার পরে আমি এই রেজাল্ট পাইছি, এবং আপনার পুরো কাজটার এক লাইনে আর কি, যে আচ্ছা আমি যে প্রবলেমের কথা বলছি, যে সলিউশনের কথা বলছি, যে রেজাল্ট পাইছি, এইটা দ্বারা এই প্রবলেমটা সলভ করা যায়। এটাই হচ্ছে অ্যাবস্ট্রাক্ট পার্টে আপনার এই এই বিষয়টা কভার করতে হবে। আচ্ছা, এবার আসেন ইন্ট্রোডাকশন পার্টে। ইন্ট্রোডাকশন পার্ট হচ্ছে মোটামুটি মনে করেন যে আপনি যে কাজটা করতেছেন তার উপর একটা গল্প লেখা। তো ট্রাফিক জ্যাম ধরেন, ওই যে যেটা বলতেছিলাম যে আপনি ধরেন আমি একদিন ভার্সিটি যাইতেছিলাম বা আমি একদিন অফিসে যাইতেছিলাম, তো ঢাকার ওই মিরপুর 10-এর ট্রাফিক জ্যামে বসে আমার খুব বিরক্ত লাগতেছিল। তো তারপরে তো ভাবলাম যে ঢাকার আমি যে এখানেই যাই সেইখানেই দেখি ট্রাফিক জ্যাম। তো এইখান থেকে আমি চিন্তা ভাবনা করলাম যে আচ্ছা আমাদের ট্রাফিক জ্যামের প্রবলেমটা সলভ হওয়া দরকার। তো এই বিষয়টাকে যদি আমি একটু ফর্মাল ওয়েতে বলি, তাইলে ইন্ট্রোডাকশন পার্টটাতে থাকবে হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড, আপনি যে কাজটা করবেন তার ব্যাকগ্রাউন্ড কি, আর এই কাজ করার মোটিভেশন কি, আর হচ্ছে প্লাস মোটিভেশন। আচ্ছা, এরপরে আসেন হচ্ছে লিটারেচার রিভিউ। এখন ধরেন আপনি ট্রাফিক জ্যামের সলিউশন করার জন্য আপনি কোনো একটা অ্যালগোরিদমের ইউজ করবেন, বা দেখা যাচ্ছে কম্পিউটার ভিশন ইউজ করবেন, বা ক্যামেরা ইউজ করবেন। এখন এইটা তো এমনও হইতে পারে যে এই ভাবনাটা পৃথিবীতে আপনার মাথায় প্রথম আসতেছে না, বা আপনার ভাবনাটা প্রথম কিনা, আপনি যেভাবে যে অ্যাপ্রোচে আগাইতে চাচ্ছেন সেই অ্যাপ্রোচটা প্রথম কিনা, সেইটা আপনাকে এই এক্সিস্টিং যেসব পাবলিশ রিসার্চ পেপার আছে ওইখানে ঘেটে দেখতে হবে যে আচ্ছা ওরা কিভাবে ট্রাই করছে আর আমি কিভাবে করব। এইটা আপনাকে লিটারেচার রিভিউ করে বের করতে হবে। লিটারেচার রিভিউ এর কি বলছিলাম যে দুইটা উদ্দেশ্য, অনেকগুলো উদ্দেশ্য থাকতে পারে, তার মধ্যে একটা হচ্ছে যে আপনি প্রবলেম খুঁজে বের করবেন, লিটারেচার রিভিউ করে প্রবলেম খুঁজে বের করতে পারেন একটা। আর আরেকটা হচ্ছে যে আপনি সলিউশন খুঁজে বের করতে পারেন, মানে কোন ওয়েতে সলিউশন করা যায় সেটাও আপনি লিটারেচার রিভিউ থেকে খুঁজে বের করতে পারেন। তো লিটারেচার রিভিউ এর উদ্দেশ্য হচ্ছে এই দুইটা। তো লিটারেচার রিভিউ এর উপর আপনাদের একটু আগে থেকেই জানাই রাখি, আমাদের পরশুদিন একটা সেমিনার আছে, সেটা হচ্ছে লিটারেচার রিভিউ এর উপরে। লিটারেচার রিভিউ একটা অতি গুরুত্বপূর্ণ জিনিস, এবং এটা অতীব একটা বোরিং জিনিসও, এবং মোটামুটি কঠিনও। তো এটার উপরে আপনাদের আজকের মতো করে আরেকটা ওয়েবিনার হবে। আমরা আজকে রাতেই আরেকটা রেজিস্ট্রেশন লিংক শেয়ার করে দিব, যেখানে আজকে রাতে অথবা কালকে সকালে আশা করি আপনাদের ওইখানেও আমরা দেখতে পাবো। আচ্ছা, তারপরে তো বললাম মেথড। মেথড তো আগেই বললাম যে আপনি কিভাবে কিভাবে সলভ করার জন্য আগাচ্ছেন, আপনি যে প্রবলেমটা বেছে নিছেন ওইটা আপনি কিভাবে সলভ করার জন্য চিন্তা ভাবনা করতেছেন। তো এইটা মেথডও হচ্ছে একটা পেপারের কমন পার্ট। মানে আপনি থিসিস বই বলেন বা কনফারেন্স পেপার বলেন বা জার্নাল পেপার যাই বলেন না কেন, আপনার বইতে মেথড থাকতেই হবে, আপনার বইতে লিটারেচার রিভিউ থাকতেই হবে, আপনার বইতে ইন্ট্রোডাকশন থাকতেই হবে, আপনার বইতে অ্যাবস্ট্রাক্ট থাকতেই হবে, আপনার বইতে রেজাল্ট সেকশন থাকবেই, আপনার বইতে বা আপনার পেপারে ডিসকাশন, কনক্লুশন, রেফারেন্স, এগুলো মাস্ট বি থাকতেই হবে। তো এখান থেকে আমরা এখান থেকে এই স্লাইড থেকে আমরা কি বুঝলাম যে একটা আপনার একটা বই বা একটা থিসিস বই বা একটা কনফারেন্স পেপারে এই পার্ট গুলো মাস্ট থাকা লাগবে, এই ধাপগুলো আপনাকে মাস্ট ফুলফিল করা লাগবে। আচ্ছা, এরপর আমরা নেক্সটে যাই। আমাদের নেক্সটে আছে হচ্ছে লিটারেচার রিভিউ এন্ড ফাইন্ড ইওর রিসার্চ কোয়েশ্চেন। আচ্ছা, এখানে এর অনেক পার্টটাই আমি আগেই কভার করে ফেলছি, তো আমি জাস্ট একটু ফার্স্ট যাচ্ছি যে ইম্পর্টেন্স অফ লিটারেচার রিভিউ। তো ইম্পর্টেন্স কি, আন্ডারস্ট্যান্ড দি কারেন্ট নলেজ। আপনাকে আগে তো জানতে হবে আপনি যে প্রবলেমটা নিয়ে কাজ করতে চাচ্ছেন সেই প্রবলেমটার সলিউশন অলরেডি কেউ করে ফেলেছে কিনা। যদি করে ফেলে থাকে তাইলে তো আপনাকে নতুন ওয়েতে আগাইতে হবে, বা নতুন ভাবে চিন্তা করতে হবে যে আচ্ছা ও তো দেখা যাচ্ছে কোনো একটা এবিসি অ্যালগোরিদম দিয়ে সলভ করছে, আমি তাইলে এক্স ওয়াই জেড অ্যালগোরিদম দিয়ে সলভ করতে হবে আমাকে।
তো আইডেন্টিফাই কি স্টাডিজ ট্রেন্ডস গ্যাপস ইন দি ফিল্ড মানে প্রথম ইয়েটা হচ্ছে আন্ডারস্ট্যান্ড দি কারেন্ট নলেজ, আপনাকে আগে কি হয়ে গেছে এটা জানতে হবে। তারপরে অ্যাভয়েড রিডান্ডেন্সি মানে আপনার কাজটাও যেন পূর্ববর্তী কোনো একটা কাজের সাথে মিলে না যায়, এটার জন্য আপনাকে লিটারেচার রিভিউটা অনেক গুরুত্বপূর্ণ। তারপরে আমরা দেখবো যে স্টেপস টু কন্ডাক্ট এ লিটারেচার রিভিউ, মানে লিটারেচার রিভিউ আপনি কিভাবে করবেন বা আপনি শুরু করবেন কিভাবে। তো আপনাকে প্রথমে ইউজ রিলায়েবল সোর্সেস, মানে আপনাকে লিটারেচার বা লিটারেচার বলতে কনফারেন্স পেপার বা জার্নাল পেপার যেটাই হোক, ওই ওই পেপার গুলো, ওই আপনার টপিক রিলেটেড পেপার গুলো কালেক্ট করতে হবে। আপনার টপিক রিলেটেড পেপার গুলো কালেক্ট করতে হবে। এই পেপার কিভাবে কালেক্ট করবেন এটাও আমরা নেক্সট সেমিনারে, লিটারেচার রিভিউ এর উপরে সেমিনারে ওইটাতে কভার করব। তো ইউজ রিলায়েবল সোর্সেস, অ্যাক্সেস রিসার্চ ডাটাবেস লাইক গুগল স্কলার, আপনারা গুগল স্কলার ইউজ করতে পারেন, IEEE এর ওয়েবসাইট ইউজ করতে পারেন, স্কোপাসের ডাটাবেস সবার কাছে অ্যাভেলেবেল না, বাট রিসার্চ গেট খুব একটা কাজের জিনিস, এটাও আপনারা ফ্রিলি ইউজ করতে পারেন। আচ্ছা, আর গ্রিনের যারা আছেন, গ্রিন ইউনিভার্সিটিতে IEEE এর ওয়েবসাইট আমাদের ইয়ে আছে, অ্যাক্সেস আছে। গ্রিন ইউনিভার্সিটির লাইব্রেরি থেকে আপনারা IEEE এর যে কোনো পেপার ডাউনলোড, যে কোনো বলতে অলমোস্ট 80% পেপার আপনারা ডাউনলোড করতে পারবেন ফ্রিতে। এছাড়াও হচ্ছে আহ আরো আরো কিছু জার্নালের ইয়ে আপনারা অ্যাক্সেস পাবেন হচ্ছে আমাদের গ্রিন ইউনিভার্সিটি লাইব্রেরি থেকে। তো ইউজ রিলায়েবল সোর্স, তো এর মধ্যে কি বললাম, গুগল স্কলার, এই যে IEEE রিসার্চ গেট, এইগুলো মোটামুটি বিশেষ করে গুগল স্কলার, IEEE, এই দুইটা হচ্ছে অনেক রিলায়েবল। রিসার্চ গেটে অনেকে অনেক সময় আর কি নিজের লো কোয়ালিটির কাজও আপলোড দিয়ে রাখে, তো এইটা একটু ভেরিফাই করার দরকার আছে আর কি। তো তারপরে তারপরের স্টেপ, লিটারেচার রিভিউ এর স্টেপ হচ্ছে অর্গানাইজ ইওর ফাইন্ডিংস। মানে আপনি তো আপনার আপনি দেখা যাচ্ছে যে একটা কাজ নিয়ে যখন আগাবেন তখন আপনাকে 20টা 30টা 40টা 50টা পর্যন্ত লিটারেচার রিভিউ করে ওইটা আপনার বইতে বা আপনার পেপারে অ্যাড করতে হবে। তো আপনি তো পুরো পেপারটা তুলে দিয়ে দিতে পারবেন না, তাইলে তো আপনার একটা পেপার লিখতে গিয়ে দেখা যাচ্ছে যে 1000 পেজ ইয়ে হয়ে গেছে। তো এটা হচ্ছে সামারাইজ ইম্পর্টেন্ট আর্টিকেলস এন্ড ক্যাটাগরিজ বাই দেম অ্যান্ড থিমস, মানে আপনি যখন এই যে এখান থেকে পেপার গুলো কালেক্ট করলেন, আপনার সুবিধার্থে আপনি দেখা যাচ্ছে যে ক্যাটাগরি করে ওই পেপার গুলো আলাদা রিনেম করে বা আলাদা ফোল্ডারে আপনি ওইটা সাজায় রাখলেন। আচ্ছা, এছাড়াও আপনি হচ্ছে ইউজ টুলস, কিছু টুলস ইউজ করতে পারেন লিটারেচার রিভিউ এর সময়। খুব বেশি মানে দেখা যাচ্ছে কি বললাম যে আপনার 50টা পর্যন্ত লিটারেচার রিভিউ করা লাগবে, মানে তারও বেশি লিটারেচার রিভিউ করা লাগতে পারে, এবং আপনার বইতে দেখা যাচ্ছে 50টা 100টা বা 200টা পর্যন্ত রেফারেন্স করা লাগতে পারে। তো রেফারেন্স ম্যানুয়াল করতে গেলে এটা খুব হ্যাসেল। আর এইটা তো 200, আপনার পেপারে যদি 50টা রেফারেন্সও হয়ে যায়, তো ধরেন আপনি আবার যদি ধরেন 10 নাম্বারের পরে নতুন কোন রেফারেন্স অ্যাড করতে চাবেন, এখন আপনি যদি ম্যানুয়ালি 1 2 3 করে রেফারেন্স করেন, তাহলে 10-এর পরে 11 নাম্বার যেটা নতুন অ্যাড করবেন, তাহলে আপনার 12 থেকে 50 পর্যন্ত সবগুলো রেফারেন্সের নাম্বার কিন্তু আবার চেঞ্জ করা লাগবে। তো এটা ম্যানুয়ালি করতে গেলে সো টাফ। এটার জন্য কিছু সফটওয়্যার আছে লাইক মেন্ডেলি, জোটেরো, এইগুলো আপনারা ইউজ করে খুব সহজে রেফারেন্সটাকে হ্যান্ডেল করতে পারেন। ফাইন্ড ইয়ার ইন্টারেস্ট অ্যান্ড গেইন নলেজ, তো এটাও আমি প্রথমেই আলোচনা করে ফেলছি। আপনাকে প্রথমে আপনার ইন্টারেস্ট, আপনি কোন ফিল্ডে ইন্টারেস্ট ফিল করেন সেটা অবশ্যই খুঁজে বের করতে হবে। তো এইটা এটা আপনি কিভাবে করতে পারেন যে প্রথমত তো আপনি আন্ডার গ্রাজুয়েটে যে সকল সাবজেক্ট পড়ছেন সেগুলো থেকে আপনি খুঁজে বের করতে পারেন, বা আহ, আগে থেকেই দেখা যাচ্ছে যে ছোটবেলা থেকে আমাদের একটা ইয়ে থাকে না, যে আমি এই টপিক নিয়ে পড়বো, আমি ফিজিক্স নিয়ে পড়বো, বা আমি কেমিস্ট্রি নিয়ে পড়বো, বা আমি দেখা যাচ্ছে যে আমার কাছে ড্রোন বানাইতে ভালো লাগে, বা আমার কাছে রোবট বানাইতে ভালো লাগে। তো আপনার কাছে যদি যেই জিনিসটা ভালো লাগে সেটাই আপনার ফিল্ড অফ ইন্টারেস্ট। তারপরে হচ্ছে হচ্ছে কারেন্ট উইথ কারেন্ট ট্রেন্ড। আচ্ছা, সব সময় যে মানে সব সময় তো ভালো লাগা দিয়ে জীবন চলবে তা না। তো আপনার কাছে ধরেন আগের জামানার টিভি ভালো লাগে, নতুন জামানার টিভি ভালো লাগে না, এখন আপনি যদি আগের জামানার টিভি আবার নতুন করে বানাইতে চান, এটা কেউ কিনবে? এটা তো কিনবে না। বা আপনি আপনাকে তো আপনি যদি ওই আগের জামানার টিভি নিয়েই খুব মানে জ্ঞান দক্ষতা বাড়ান, তাহলে আপনাকে তো নতুন মানে নতুন যেসব আপডেট টেকনোলজি আসতেছে এইসব কোম্পানিতে তো আপনাকে চাকরি দিবে না। তো কানেক্ট উইথ কারেন্ট ট্রেন্ডস, যেমন এখন ধরেন রিনিউয়েবলের দিকে হাইড্রোজেন নিয়ে খুব হাইপ চলতেছে। তারপরে মেশিন লার্নিং, AI,
অগমেন্টেড রিয়ালিটি, এগুলো নিয়ে খুব হাইপ চলতেছে। তো আপনাকে এই জিনিসগুলো মাথায় রেখে আপনাকে আপনার মানে ফিউচার ডিরেকশনটা ঠিক করতে হবে। আচ্ছা, অ্যালাইন এছাড়াও আপনার ফিল্ড অফ ইন্টারেস্টটাকে আপনার ক্যারিয়ার গোলের সাথে অ্যালাইন করে নিলে সেটা সবচেয়ে বেস্ট। তারপরে আসে হচ্ছে গ্যাদার নলেজ। আপনার আপনার আপনি ধরেন কোনো একটা টপিক ইলেকট্রনিক্স আপনার কাছে ভালো লাগে, তাই বলে রিসার্চ করার মতো যথেষ্ট নলেজ আপনার কাছে থাকবে সবসময় এমন না। তো এই বিষয়ে আপনাকে মানে ইন্টারেস্ট খুঁজে বের করার পরেও আপনাকে এই বিষয়ের উপর অনেক পড়ালেখা করতে হবে। তো পড়ালেখা করার জন্য আপনার প্রথমে তো বই আছেই, এক নম্বরে তো বুক, মানে আমাদের টেক্সট বই যেগুলো আছে এগুলো তো পড়তে হবে। দুই নম্বরে হচ্ছে, যেহেতু আপনি রিসার্চ করতে চাচ্ছেন, আপনাকে কন্টিনিউয়াসলি রিসার্চ পেপার পড়তে হবে, এবং রিসার্চ পেপার গুলো আপনি গুগল স্কলার, রিসার্চ গেট, আইট্রিপল এক্সপ্লোর থেকে আপনার রিলেভেন্ট টপিকের পেপার ডাউনলোড করে আপনি যদি সপ্তাহে অ্যাটলিস্ট একটা মানে যারা থার্ড ইয়ারে আছেন বা যারা আহ, আবার দেখা যাচ্ছে নতুন করে শুরু করবেন, তো সপ্তাহে দেখা যাচ্ছে যদি একটা করেও পেপার পড়েন, তাও আপনার ওই ফিল্ডে আপ টু ডেট নলেজ থাকবে। আর টেক্সট বই, রিভিউ আর্টিকেল, একাডেমিক ব্লগ, আপনারা ইউটিউবে বিভিন্ন চ্যানেল, যে চ্যানেল গুলোতে দেখা যাচ্ছে যে এডুকেশনাল কন্টেন্ট আপলোড করে, সেই চ্যানেল গুলো ফলো দিয়ে রাখতে পারেন। বা ফেসবুকে বিভিন্ন ধরনের লার্নিং প্ল্যাটফর্মের পেজ আছে যেখানে বিভিন্ন এডুকেশনাল কন্টেন্ট আপলোড দেয়, সেখানে আপনারা হচ্ছে ফলো দিয়ে রাখতে পারেন। সাথে আপনারা চেষ্টা করবেন যে লিঙ্কডইনে একটু অ্যাক্টিভ থাকা, কারণ লিঙ্কডইনে এটা প্রফেশনাল কমিউনিটি, যেহেতু এখানে সবাই মানে কেউ এসে আর কি মানে আপনার ওই আমার মন ভেঙে গেছে আজকে, আমার মন ভালো নেই, এই টাইপের পোস্ট করবে না। যদিও বাঙালিরা যেহেতু লিঙ্কডইনে এখন বিচরণ করতেছে, লিঙ্কডইনেও মোটামুটি এই ধরনের পোস্ট দেখা যায়, বাট কম্পারেটিভলি কম আর কি। এছাড়াও আপনারা বললাম কমিউনিটিতে জয়েন করতে পারেন, যেমন আমাদের আমরা একটা কমিউনিটি ডেভেলপ করার চেষ্টা করতেছি, আশা করি সবাইকে পাশে পাবো। এছাড়াও আমি যদি আরো দুই একটা গ্রুপের নাম বলি, বি রিসার্চ আর বিডি নামে একটা গ্রুপ আছে বাংলাদেশে, এইটা হচ্ছে চুয়েটের এক স্যার চালায় আর কি। তো ওইখানে আপনারা জয়েন করতে পারেন। এছাড়াও রিসার্চ কমিউনিটি বাংলাদেশ, এই টাইপের আরো অনেক গ্রুপ আছে যেগুলোতে আপনারা চাইলে জয়েন হয়ে থাকতে পারেন। এছাড়াও অ্যাটেন্ড ওয়েবিনার ওয়ার্কশপে যে আপনারা আজকে যেটা করতেছেন, আপনারা চাইলে এখান থেকেও নলেজ গেদার করতে পারেন এইভাবে। এছাড়া আপনারা আরেকটা বিষয় আছে যে ধরেন আপনারা কোর্স করতে পারেন, বিভিন্ন অনলাইনে কোর্স ফ্রিতেই করতে পারেন। যেমন কোর্সেরাতে অনেক কোর্স আছে যেগুলো মানে যেগুলো টোটালি ফ্রি, আর কিছু কোর্স আছে যেগুলোতে ফাইন্যান্সিয়াল এইড অ্যাভেলেবল। আপনারা চাইলে অ্যাপ্লাই করলে তারা কোর্স করার পরে আপনাকে সার্টিফিকেট প্রোভাইড করবে ফ্রিতে। যে সার্টিফিকেট নিতে দেখা যাচ্ছে আপনার 5 থেকে 10 হাজার টাকা দেওয়া লাগতো, আপনি যদি জাস্ট একটা অ্যাপ্লাই করেন তাইলেই টোটাল একটা এক্সপ্লেনেশন, একটা জাস্টিফাইড এক্সপ্লেনেশন দিয়ে অ্যাপ্লাই করলে আপনারা কোর্সেরা বা এডেক্স নামে ওয়েবসাইট আছে, এমআইটি ওপেন কোর্সওয়্যার, এমআইটি ইউনিভার্সিটির নাম তো আমরা সবাই চিনি। এছাড়াও গুগলের কিছু ফ্রি কোর্স আছে, আপনারা চাইলে আপনাদের ফিল্ড অফ ইন্টারেস্ট অনুযায়ী এরকম কিছু ফ্রি কোর্স খুঁজে আপনারা কোর্স করে আপনাদের নলেজটা ডেভেলপ করতে পারেন। এরপরে তো সুপারভাইজার নিয়ে আগেই বলছি যে আপনি আপনার ইন্টারেস্ট ডেভেলপ করার পরে হচ্ছে আহ, তারপরে আপনার আশেপাশে বা আপনার ভার্সিটির টিচারে খোঁজ করতে পারেন, বা আমাদের মতো ক্রেডিট ল্যাবের মতো যেসব কমিউনিটি আছে সেখানে খোঁজাখুঁজি করে আপনারা হচ্ছে আহ মানে কোনো একটা গাইড, মানে যে আপনাকে গাইড করতে পারে তার সাথে কানেক্ট হইতে পারেন। আচ্ছা, এইখানে একটা সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে হাউ টু অ্যাপ্রোচ এ পটেনশিয়াল সুপারভাইজার, মানে আপনি সুপারভাইজারে গিয়ে কিভাবে অ্যাপ্রোচ করবেন। বর্তমান পৃথিবী কি, আমি প্রথমে একটা কথা বলছিলাম যে কমিউনিকেশন খুব একটা ইম্পর্টেন্ট পার্ট, মানে আপনার কথার জন্যই আপনাকে একজন মাথায় তুলে রাখবে, আর আপনার কথার জন্যই আপনাকে একজন ছুঁড়ে ফেলে দিবে। তো আপনি কি বলতেছেন এবং কিভাবে বলতেছেন সেটা ইম্পর্টেন্ট। তার চাইতে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে যে আপনি যেটা বলতে চাচ্ছেন আপনার সামনের মানুষটা সেইটাই বুঝতেছে কিনা, বা অথবা আপনাকে এমন ভাবে বলতে হবে যাতে সামনের মানুষটা সবসময় আপনার উপরে পজিটিভ থাকে। এখন কিছু পার্সোনাল এক্সপিরিয়েন্স যদি আমি শেয়ার করি, তাইলে আহ মানে আপনার মানে যারা আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্ট তারা এসে ধরেন আমারই এমনও বলছে যে ভাই আমি তো পাওয়ার সিস্টেম নিয়ে কাজ করতে চাই, আমি তো পাওয়ার সিস্টেম বুঝি না।
আমি তো পাওয়ার সিস্টেমের কিচ্ছু জানি না। এখন ওরে যদি আমি পাওয়ার সিস্টেম বোঝাইতে চাই, পাওয়ার সিস্টেমের কোর্স আছে অ্যাটলিস্ট দুইটা, মানে গ্রিন ইউনিভার্সিটিতে কোর্স আছে দুইটা, 2 সেমিস্টার মিলে ও যে জিনিসটা শিখতে পারেনি আমি ওরে 2 ঘন্টায় কি কি শেখাবো? তো এইভাবে বললে তো আর কি হয় না। তো এই বিষয়গুলো আপনাকে মাথায় রাখতে হবে যে আর আরেকটা ইয়ে আছে যে আপনি মানে আমাদের মানে একটা ট্রেন্ড আছে বা আমাদের একটা এক্সপেকটেশন থাকে যে আমি সুপারভাইজারের কাছে যাব, সুপারভাইজার আমাকে টপিক দিয়ে দিবে, সুপারভাইজার আমাকে বলে দিবে কিভাবে কি করতে হবে, সুপারভাইজারই আমাকে মাঝে মাঝে করেও দিবে, সুপারভাইজার আমাকে পারলে বইও লিখে দেবে, আমারে মার্কও এমনিতেই দিয়ে দিবে। না ভাই, সুপারভাইজার আপনাকে আছে, আপনি যে জিনিসটা পারতেছেন না ওইখানে আপনাকে সুপারভাইজার গাইড করবে। এখন সব সময় যে সুপারভাইজারেরও যে আপনার নলেজ থাকবে আপনার ওই টপিকের উপরে তাও কিন্তু না। এই ইন্টেনশনটা আপনাকে রাখতে হবে যে আমি যদি সুপারভাইজারের কাছে 10টা প্রবলেম নিয়ে যাই, 8বারই সে আমাকে হেল্প করবে না বা হেল্প করতে পারবে না বা আমাকে টাইম দিবে না, বাট 2বার সে আপনাকে হয়তো হেল্প করতে পারবে বা হেল্প করবে। এই এই মেন্টালিটিটা আপনাদের সেট করতে হবে। এই মেন্টালিটিটা সেট করলেই আপনাদের আর কি মানে আমার সুপারভাইজার ভালো না বা আমার সুপারভাইজার আমার হেল্প করে না বা দেখাই দেয় না এই ধরনের কোনো কিছু আপনাদের মাথায় আসবে না বা এই অভিযোগগুলো আসবে না। আচ্ছা, এরপরে আসে হচ্ছে বিল্ড এ স্ট্রং কানেকশন, মানে আপনার সুপারভাইজারের সাথে রেগুলার মিটিং করা, এটা খুবই ইম্পর্টেন্ট। এবং আপনি কি কাজ করতেছেন সেগুলোর রেগুলার ফিডব্যাক দেয়, এটাও অনেক ইম্পর্টেন্ট। তাইলে আর কি দুইজনের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিংও বিল্ড হয় আর কাজেরও ভালো অগ্রগতি থাকে। আচ্ছা, এরপরে তো এই পার্টটাও আমি মোটামুটি আলোচনা করে ফেলছি যে ফাইন্ডিং এর রিসার্চ কোয়েশ্চেন, মানে আইডেন্টিফাই ফাইন্ডিং এর রিসার্চ কোয়েশ্চেন কিভাবে করবেন, আইডেন্টিফাই গ্যাপস ইন দি লিটারেচার, মানে আপনি যে পেপার পড়তেছেন, দেখা যাচ্ছে গুগল স্কলার থেকে নামায় পড়তেছেন বা রিসার্চ গেট থেকে পড়তেছেন বা IEEE এক্সপ্লোর থেকে পড়তেছেন, ওইটা পড়ে আপনাকে কোনো একটা গ্যাপ খুঁজে বের করতে হবে, যেই গ্যাপটা নিয়ে আপনি কাজ করতে পারবেন। এবং গ্যাপটা এমন হইতে হবে যে খুব যতটা সম্ভব ন্যারো করে আনা যায়, যতটা সম্ভব টু দি পয়েন্টে ওইটা নিয়ে কাজ করা যায়। মানে আপনার রিসার্চ কোয়েশ্চেন ক্লিয়ার হইতে হবে, কনসাইজ হইতে হবে এবং ফোকাসড হইতে হবে। মানে ধরেন ওই যে পাওয়ার সিস্টেমের যে কথাটা বললাম, এখন আপনি ধরেন কয়েকটা পেপার পড়ে বুঝলেন যে পাওয়ার সিস্টেম নিয়ে আমাদের অনেক সমস্যা আছে। তো আপনি একটা মানে রিসার্চ কোয়েশ্চেন এমন সেট করলেন যে আহ, কিভাবে পাওয়ার সিস্টেমের উন্নতি করা যায়। ভাই, পাওয়ার সিস্টেমের ভেতরে বহু জিনিস আছে, জেনারেশন আছে, ট্রান্সমিশন আছে, ডিস্ট্রিবিউশন আছে, ইউজ আছে। তো এই আপনি যখনই পাওয়ার সিস্টেম বলতেছেন এটা অনেক ব্রড টপিক, তো এর এর আন্ডারে অনেক টপিক আছে। তো আপনাকে আরো স্পেসিফিক হইতে হবে যে আপনি আপনি ডিস্ট্রিবিউশন নিয়ে কাজ করবেন নাকি জেনারেশন নিয়ে কাজ করবেন। আপনাকে যতটা সম্ভব ভেঙে ভেঙে যে কোনো একটা সমস্যা নিয়ে আগাইতে হবে। আপনি সবগুলো এরকম বড় টপিক নিয়ে আপনি যদি বলেন পাওয়ার সিস্টেম নিয়ে, তাহলে আপনি আগাইতে পারবেন না বা আপনার ওই কাজটা হবে না। আবার এমনও হইতে হবে যে এনশিওর ইট ইজ রিসার্চেবল এন্ড ক্যান বি এক্সপ্লোরড থ্রু অ্যাপ্রোপ্রিয়েট মেথোডোলজি। আচ্ছা, মানে এটা আবার বাস্তবসম্মত হইতে হবে। আমার এক ফ্রেন্ড একবার আমারে আইডিয়া দিচ্ছিল যে আমরা সোলার পাওয়ার স্টেশন বসাবো মহাকাশে। তো মহাকাশে কেন? মহাকাশে তো সবসময় সূর্যের আলো থাকে, তো ওই পাওয়ার প্ল্যান্ট সবসময় মানে পাওয়ার দিবে। তো এটা তো ভাই এখন পর্যন্ত এটা থিওরিটিক্যালি সম্ভব না, প্র্যাকটিক্যালের কথা তো বাদই দিলাম। তো আপনি এমন কোনো চিন্তা ভাবনা করতে পারবেন না যে যেটা হচ্ছে মানে এখনো অ্যাচিভ করা সম্ভব না। তো এখানে আমি যদি একটু এক্সাম্পল দিই, দুই একটা রিসার্চ কোশ্চেনের, হাউ ডাজ রিনিউয়েবল এনার্জি ইম্প্যাক্ট এনার্জি এফিসিয়েন্সি ইন রুরাল কমিউনিটিজ। এখন এই কোশ্চেনটাই যদি এখানে আমি রুরাল কমিউনিটিস এর বদলে, রুরাল কমিউনিটিস বলতে ধরেন একটা ভিলেজ, এখন এইখানে যদি আমি রুরাল কমিউনিটিতে জায়গায় যদি বাংলাদেশ বলতাম, তাইলে আমার হচ্ছে ধরেন 68,000 গ্রাম কনসিডার করা লাগতো। বাট আমি কি করছি, আমি ন্যারো ডাউন করে একটা ভিলেজ নিয়ে আমি আমার অ্যানালাইসিসের রিসার্চ কোশ্চেনটা সেট করতেছি। আরেকটা এক্সাম্পল হচ্ছে হোয়াট আর দ্য লিমিটেশনস অফ এক্সিস্টিং সোলার পাওয়ার অপটিমাইজেশন মডেল। আমাদের সোলার সিস্টেম আমরা যখন ডেভেলপ করি তখন এর সাথে মানে কতটুকু বসাবো, কতটুকু বসাইলে আমার লাভ হবে, এটা বিভিন্ন ভাবে অপটিমাইজ করা যায়। তো আপনি মানে এইখান থেকে এভাবে একটা রিসার্চ কোশ্চেন সেট করতে পারেন, যেটা কনসাইজ হইতে হবে।
আবার ফোকাসড হইতে হবে। এখানে ফোকাস কি, পাওয়ার অপটিমাইজেশন হচ্ছে আপনার আপনার হচ্ছে ফোকাস। প্রথমটার ফোকাস হচ্ছে রুরাল কমিউনিটিজ। তো আপনারে ইয়ে হইতে হবে, মোর ফোকাসড হইতে হবে। এরপরে চলেন, হোয়াট ইজ মেথোডোলজি। মেথোডোলজি নিয়েও আমি আগেই বলে রাখছি যে আপনি কিভাবে সলভ করবেন, এইটার স্টেপ গুলোই হচ্ছে মেথোডোলজি। তো মেথোডোলজির কিছু পার্ট থাকে, মেথোডোলজির কিছু কি কম্পোনেন্ট থাকে, সেগুলো হচ্ছে, এর মধ্যে একটা হচ্ছে রিসার্চ ডিজাইন। আপনি কি কোয়ালিটেটিভ রিসার্চ করবেন, কোয়ান্টিটেটিভ রিসার্চ করবেন, নাকি আপনার মেথডটা মিক্সড হবে? এখন কোয়ালিটেটিভ যদি হয়, তাহলে ওই যে বললাম আপনাকে কিছু সার্ভে করতে হবে বা কিছু কোশ্চেন সেট করতে হবে, যেখান থেকে আপনার ওই ডেটা কালেক্ট করে বা ওইখান থেকে আপনি যে রেজাল্ট পাবেন সেখান থেকে আপনার আউটপুট আসবে। এখন কোয়ান্টিটেটিভ হইলে এইখানে আপনার দেখা যাচ্ছে যে সেটা সিমুলেশন বেসড হইতে পারে বা হার্ডওয়্যার বেসড হইতে পারে। তারপরে আপনি সিমুলেশন করার পরে বা হার্ডওয়্যার ইমপ্লিমেন্ট করার পরে ওইখান থেকে আপনি বিভিন্ন ডেটা কালেক্ট করে সেটা থেকে আপনি আপনার রিসার্চ ফাইন্ডিং দেখাইতে পারেন। আবার আপনার রিসার্চ মেথড দুইটাও হইতে পারে। দেখা যাচ্ছে আপনি প্রথমে সার্ভে করে ডাটা কালেক্ট করলেন, তারপরে সিমুলেশন করে বা ইয়ে করে। এখন ধরেন আপনি যদি কোনো এমএল মডেল ডেভেলপ করতে চান, তো আপনার ধরেন বা ইমেজ প্রসেসিং করতে চান, প্রথমে তো আপনাকে বিভিন্ন ধরনের ইমেজ কালেক্ট করতে হবে। তো এটা ধরেন আপনি আহ আহ, বিভিন্ন মানুষের কাছে গিয়ে তাদের ছবি তুললেন বা বিভিন্ন এলাকার ছবি তুলে সেটা দিয়ে প্রথমে আপনি সেটার একটা ডাটাবেস বানাইলেন, তারপরে এটা দিয়ে একটা মডেল ট্রেন করলেন, ট্রেন করে আপনার একটা আউটপুট আসলো। এখন ডাটা কালেকশনের দুইটা টাইপ, মানে ডাটা কালেক্ট যে করবেন এটা দুইটা টাইপ হয়। একটা হচ্ছে প্রাইমারি ডাটা। প্রাইমারি ডাটা মানে হচ্ছে ডাটা ইউ কালেক্ট ইউর সেলফ, মানে আপনি সার্ভে, এক্সপেরিমেন্ট বা অবজারভেশন থেকে যে ডাটাগুলো কালেক্ট করেন সেটা হচ্ছে প্রাইমারি ডাটা। আর সেকেন্ডারি ডাটা হচ্ছে যে আপনি দেখা যাচ্ছে কেউ একজন তার রিসার্চ পেপারে ডাটা ইউজ করছে, সেইখান থেকে রেফারেন্স হিসেবে আপনি আপনার পেপারে ইউজ করলেন, সেটা হচ্ছে সেকেন্ডারি ডাটা। এরপরে আরো এইখানে ডাটা অ্যানালাইজ করার জন্য বিভিন্ন টুলস আর টেকনিক আছে, যেগুলো আপনারা ইউজ করতে পারেন। ডাটা অ্যানালাইসিসের জন্য এসপিএসএস নামে একটা সফটওয়্যার আছে, যেটা আপনারা কাজ শিখতে পারেন। এরপরে আছে হচ্ছে এক্সেল, যেটা দিয়ে আপনারা ডাটা অ্যানালাইসিস করতে পারেন, অথবা ম্যাটল্যাবও ইউজ করতে পারেন নিউমেরিক্যাল ডাটাগুলো অ্যানালাইজ করার জন্য। এরপরে আসেন হচ্ছে মেথোডোলজিটা আপনার, এটা ক্লিয়ার হইতে হবে। মেথোডোলজি আবার ডিটেইলড হইতে হবে, মানে আপনার মেথোডোলজি দেখে কেউ যেন বুঝতে পারে যে না, আপনি শুরু থেকে শেষ পর্যন্ত কি কি ধাপ অনুসরণ করতেছেন। এবং আপনার মেথোডোলজি আপনি যেভাবে প্রেজেন্ট করবেন সেইটা যেন অন্য কেউ সেম ভাবে আপনি আপনার ডাটা এবং আপনার মেথড ফলো করে আপনার রেজাল্টটা ভেরিফাই করতে পারে। এটাতে বলতেছি আমরা রিপ্রোডিউসিবিলিটি, মানে আপনার রেজাল্টটা আবার যেন কেউ প্রডিউস করতে পারে। এই এই পরিমাণ এনাফ ইনফরমেশন আপনার পেপার বা আপনার থিসিস বইতে দিতে হবে। যেমন ধরেন যে আপনি একটা সোলার আর হচ্ছে উইন্ডের একটা হাইব্রিড সিস্টেম ডেভেলপ করবেন। তো এইখানে আপনি সিমুলেশন করতে পারেন, ম্যাটল্যাব সিমুলিংক এনভায়রনমেন্ট ইউজ করে সিমুলেশন করতে পারেন, অথবা হোমার সফটওয়্যার ইউজ করে অপটিমাইজেশন করতে পারেন। এটা ধরেন সিমুলেশন বেসড কাজের একটা এক্সাম্পল গেল। তারপরে এক্সপেরিমেন্টাল সেটআপ, আপনি ধরেন একটা ছোট দুইটা বা তিনটা পাওয়ার সোলার প্যানেল নিয়ে একটা হচ্ছে সোলার সেটআপ, এক্সপেরিমেন্টাল সেটআপ করলেন, যেখান থেকে আপনি বিভিন্ন পারফরমেন্সের বিভিন্ন কন্ডিশন সেটআপ করে বিভিন্ন ডাটা নিলেন। আচ্ছা, এরপরে তো ডাটা কালেকশন নিয়েও মোটামুটি বলা হয়ে গেছে, আমরা এখানে আর বেশি টাইম দিব না। সিমুলেশন নিয়েও হচ্ছে আমরা বিভিন্ন বলে ফেলছি যে আমরা আশা করি সবাই জানেন যে সিমুলেশন কি, তারপরও একটু সংক্ষেপে বলি। সিমুলেশন ইনভলভস ক্রিয়েটিং এ কম্পিউটার বেসড মডেল টু রেপ্লিকেট দি বিহেভিয়ার অফ রিয়েল ওয়ার্ল্ড সিস্টেম আন্ডার ভেরিয়াস কন্ডিশন। এখন আপনি ধরেন একটা পাওয়ার প্ল্যান্ট বসাইতে চাচ্ছেন, মানে পাওয়ার প্ল্যান্ট নিয়ে গবেষণা করতে চাচ্ছেন বা রিসার্চ করতে চাচ্ছেন। এখন আপনার পাওয়ার প্ল্যান্টের সিস্টেম দেখা যাচ্ছে যে 1 মেগাওয়াট। এখন এই 1 মেগাওয়াট পাওয়ার প্ল্যান্ট সিস্টেমটা ফিজিবল হবে বা হবে কিনা, এখন আপনি চাইলেই তো এটা আগে বানায়ে তারপরে তো টেস্ট করে দেখতে পারেন না। তো আপনি কি করতে পারেন, কম্পিউটারে বিভিন্ন যেসব সফটওয়্যার অ্যাভেলেবল আছে ওইগুলো ইউজ করে আপনারা হচ্ছে সিমুলেশন করে আগে দেখতে পারেন, আগে থেকেই দেখে নিতে পারেন, মানে কোনো একটা জিনিস প্র্যাকটিক্যালি বানানোর আগেই দেখে নিতে পারেন যে
আহ, যে ওই সিস্টেমটা আসলেই কাজ করবে কিনা। এখন সিমুলেশনের জন্য বিভিন্ন ধরনের টুলস যেগুলো আছে, যে ম্যাটল্যাব আছে, সিমুলিংক আছে, পিভিসিস, হোমার, প্রোটিয়াস আছে, তারপরে পিভিজিস আছে। এভাবে অনেক ধরনের সফটওয়্যার, বিভিন্ন কাজের জন্য বিভিন্ন ফিল্ডের বিভিন্ন ধরনের সফটওয়্যার আছে। আর এক্সপেরিমেন্টাল ক্যালকুলেশন তো আপনি কোনো ল্যাবে গেলেন, একটা সার্কিট বানাইলেন বা কোনো একটা সেট আপ করলেন, তারপরে ওইখান থেকে বিভিন্ন এক্সপেরিমেন্টাল ডাটা নিলেন, সেটা আপনার এক্সপেরিমেন্টাল ক্যালকুলেশন। আচ্ছা, এতটুকু যদি আপনারা বুঝতে পারেন তাইলে আশা করি আর বোঝানো লাগবে না যে সিমুলেশন আর এক্সপেরিমেন্টের মধ্যে আসলে ডিফারেন্সটা কি। তারপরে আমরা দেখি যে রেজাল্ট অ্যানালাইসিসে আপনারা কিভাবে কি করবেন। রেজাল্ট অ্যানালাইসিসে আপনাদের প্রথম যে বিষয়টা খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে ডাটা অর্গানাইজেশন। মানে আপনি আপনার রেজাল্টটা যাতে একটা একটা ফ্লোতে ফ্লোতে অর্গানাইজ করেন। arrange your result in a structured way such in tables, graphs and charts। মানে আপনারা যখন রেজাল্ট অ্যানালাইসিস পার্টটা লিখতেছেন, সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে যে আপনি আপনার রেজাল্টটা প্রথমে একটা টেবিলে দিলেন বা গ্রাফে দিলেন বা চার্টে দিলেন। তারপরে ওই চার্ট বা ওই গ্রাফ বা ওই টেবিল কিভাবে কি বলতেছে, কি মানে ওই টেবিল কি বুঝাচ্ছে বা এখান থেকে আমি কি বুঝবো, ওই গ্রাফ আমার, ওই গ্রাফটা দেখে মানুষজন কি বুঝবে ওইটা জাস্ট ডিসক্রাইব করে লিখে দিলেন। এবং আপনাকে কম্প্যারিজন করতে হবে যে আপনি যেই রেজাল্টটা শুরুতে যে রেজাল্টটা এক্সপেক্ট করতেছিলেন, আপনি সিমুলেশন বা এক্সপেরিমেন্টাল সেটআপ করার পরে যে রেজাল্টটা পাচ্ছেন, ওই দুইটা রেজাল্ট কি মানে ওই দুইটা রেজাল্ট কি ম্যাচ করে কিনা। এইটা তো গেল ধরেন আপনার সাথে আপনার কম্প্যারিজন। আরেকটা কম্প্যারিজন করতে হবে যে আপনি যে প্রবলেমটা সলভ করছেন, এই সেম প্রবলেম যদি আরো কেউ সলভ করে থাকে, তাহলে তারা যে রেজাল্টটা পাইছে তাদের রেজাল্টের সাথে আপনার রেজাল্টের সিমিলারিটিস কোনগুলো, আর হচ্ছে আহ, মানে পার্থক্য কোন জায়গায়, এইটাও কম্পেয়ার করে আপনাকে দেখাইতে হবে। এইটাও অনেক ইম্পর্টেন্ট, বিশেষ করে জার্নাল পেপারে তো এটা মোটামুটি বলা যায় হচ্ছে মাস্ট। এরপরে তো বিভিন্ন বিষয় আছে, আমরা একটু ফাস্ট যাই। এরপরে আপনারা রেজাল্ট অ্যানালাইসিস শেষ করলেন। এখন আমি যদি খুব সংক্ষেপে আপনাদের বইয়ের, যদিও এই সবগুলো বিষয়ই অলরেডি কাভার হয়ে গেছে, আহ যেমন এখন তো আপাতত আশা করি যে আপনারা বুঝতে পারছেন যে একটা বইতে বা কনফারেন্স পেপারে কি কি থাকে এবং সেটা কিভাবে ফরম্যাটিং করতে হয়। তো আগেই বলছি যে অ্যাবস্ট্রাক্ট হচ্ছে আপনার আহ, আপনার টোটাল বইয়ের একটা সব কনসাইজ কনসাইজ বা সংক্ষিপ্ত আর কি উপস্থাপনা, যে আপনার বইতে আহ, আহ, এখানে কি বলছে, দিস সেকশন শুড হাইলাইট দি মেইন কন্টেন্টস অফ ইউর থিসিস এট এ গ্লান্স। মানে ধরেন আপনি সারা দিন ব্যাপী একটা অনুষ্ঠান করছেন, অনুষ্ঠান করার পরে 1 মিনিটে আপনার অনুষ্ঠানটা যদি আপনি সবাইকে দেখাইতে চান যে একদিনে আপনি কি অনুষ্ঠান করলেন, তাইলে যেভাবে আপনি অনুষ্ঠানটা দেখাইতেন, অ্যাবস্ট্রাক্টটা হচ্ছে আপনার টোটাল কাজের ওইরকম একটা সামারি। তো অ্যাবস্ট্রাক্টটা লিখবেন হচ্ছে সবার লাস্টে, কারণ অ্যাবস্ট্রাক্টে আপনার টোটাল, আপনার মানে পুরো অনুষ্ঠানের বিষয়টা কিন্তু আপনার অ্যাবস্ট্রাক্টে প্রেজেন্ট করতে হচ্ছে, তার মানে এটা আপনাকে লাস্টে লিখতে হবে। তারপরে তো ইন্ট্রোডাকশন পার্টে আপনি লিখবেন হোয়াই ইজ দি টপিক ইজ স্টাডিড, মানে আপনি কেন এই টপিকটা ইয়ে করতেছেন। হাউ ইজ দি টপিক স্টাডিড, আপনি কিভাবে করতেছেন। হোয়াট ইজ বিং স্টাডিড, মানে আপনি আহ, কি করবেন আর কি। ইন্ট্রোডাকশন পার্টে এই বিষয়গুলো ইনক্লুড করতে হবে। এরপরে আসে তো হচ্ছে লিটারেচার রিভিউ পার্টে, সে থিসিস বইতে বা রিসার্চ পেপারে কি কি লিখবে। তো লিটারেচার রিভিউ পার্টটাতে কিছু টেকনিক ফলো করে কোয়ালিটিটা ইমপ্রুভ করা যায়, সেটা হচ্ছে যে ইউজ এ ওয়াইড অ্যারে অফ সোর্সেস। মানে আপনি জার্নাল ইউজ করেন, জার্নালের ভালো কোয়ালিটির জার্নাল ইউজ করেন, যেগুলো আর কি Q1 Q2 জার্নাল, এবং রিসেন্ট জার্নাল ইউজ করেন। আর আপনি যেই টপিকটা নিয়ে লিটারেচার রিভিউ করছেন সেই টপিকের শো বোথ সাইডস অফ দি কয়েন। মানে আপনার ভালো জিনিসটাও দেখাইতে হবে, খারাপ জিনিসটাও দেখাইতে হবে। যে আপনি শুধু খারাপ জিনিসটা দেখাইলেন বা শুধু ভালো জিনিসটা দেখাইলেন তাহলে কিন্তু হবে না। সো ওইটাকে ক্রিটিক্যালি অ্যানালাইজ করতে হবে। সো এটা একটা ইম্পর্টেন্ট। আর আরেকটা হচ্ছে মেক শিওর টু কভার দি ক্লাসিক্স অফ ইয়োর ফিল্ড। মানে আপনার টপিকের বেসিকে থাকতে হবে। এখন ধরেন আপনি ফিজিক্স এর উপরে পেপার লিখতেছেন, আপনি লিটারেচার রিভিউ করতে করতে কেমিস্ট্রির মধ্যে ঢুকে গেলেন, তাইলে কিন্তু আপনার পেপারের কোয়ালিটি বা আপনার থিসিসের কোয়ালিটি খারাপ হয়ে গেল।
এবং সেটা আপনার যে লিটারেচার রিভিউটা করতেছেন ওইটা প্রেজেন্ট এভরিথিং ইন ক্লিয়ার অ্যান্ড স্ট্রাকচার্ড ম্যানার। সেটার একটা ফ্লো থাকতে হবে, একটা স্ট্রাকচার থাকতে হবে। মানে আপনার ইচ্ছা মতো যেখানে যেটা ইচ্ছা বসাই দিলাম তাইলে কিন্তু হবে না। মেথোডোলজি নিয়ে অনেক কথাই বলা হয়েছে। রেজাল্ট তো হচ্ছে রেজাল্ট চ্যাপ্টার আউটলাইন্স হোয়াট ইউ ফাউন্ড আউট ইন রিলেশন টু ইউর রিসার্চ। মানে আপনি রিসার্চ বা আপনি সিমুলেশন বা এক্সপেরিমেন্টাল সেট আপ করার পরে কি রেজাল্টটা পাইছেন, বা আপনার যে রিসার্চ কোয়েশ্চেনটা ছিল ওইটার এগেইনস্টে আপনি কি ফাইন্ডিংস পাইছেন, ওইটাই আর কি ভিজুয়ালাইজ করা বা টেবিল আকারে বা গ্রাফ আকারে, এবং ওই টেবিল বা গ্রাফের ডেসক্রিপশনটা সামারি আকারে প্রেজেন্ট করতে হবে আপনার থিসিস বই বা পেপারে। এবং ডিসকাশন চ্যাপ্টারটা অনেক ইম্পর্টেন্ট আপনার, সেটা থিসিস বই বলেন বা পেপার বলেন। কারণ এইখানে আপনার মানে রেজাল্ট পাইলেন, মেথড পাইলেন, সবকিছু ইন্টারপ্রিটেশন বা জাস্টিফিকেশন দিতে হবে। মানে আপনি যে রেজাল্টটাই পাইছেন সেটা ভালো হোক বা খারাপ হোক, ভালো হইলে আপনি কেন ভালো রেজাল্ট পাইলেন। এখন ধরেন আপনি কোনো ভালো অ্যালগোরিদম ইউজ করছেন বা কোনো ভালো সিমুলেশন সফটওয়্যার ইউজ করছেন যেটার এফিসিয়েন্সি ভালো, সে কারণে আপনার রেজাল্ট ভালো হইতে পারে, বা খারাপ হইলেও এই কারণে খারাপ হইছে, কেন খারাপ হইলো এবং কিভাবে আরো ভালো করা যায়, এটা হচ্ছে ডিসকাশন পার্টে আপনারা ইনক্লুড করবেন। আর কনক্লুশন হচ্ছে যে সারসংক্ষেপ। এবং এটা হচ্ছে আপনার আপনার পেপারের ওয়ান অফ দি মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, যেখানে আপনি আপনার রিসার্চ অবজেক্টিভ কিভাবে অ্যাচিভ করছেন এবং কতটুকু অ্যাচিভ করছেন সেটা হচ্ছে তুলে ধরবেন। তো এটা একটা ইম্পর্টেন্ট পার্ট। আর এট দি এন্ড অফ ইওর স্টাডি রেফারেন্স হচ্ছে মাস্ট। কারণ আপনি থিসিস করেন বা রিসার্চ পেপার লেখেন, আপনি যেই কথাই বলেন না কেন আপনার সেটা রেফারেন্স দিতে হবে। ধরেন আপনি বললেন যে ঢাকা শহরে ট্রাফিক জ্যাম অনেক বেশি, তো এটা ধরেন আপনি দেখতে পাচ্ছেন সামনাসামনি, এটা সবাই জানেও, বাট এটা আপনাকে রেফারেন্স দিতে হবে কই থেকে, কোনো অথেন্টিক সোর্স থেকে। দেখা যাচ্ছে সেটা বাংলাদেশ গভর্নমেন্টের কোনো স্টাডি হইতে পারে, বা ওয়ার্ল্ড ব্যাংকের কোনো স্টাডি হইতে পারে, বা ইউনাইটেড নেশনের কোনো স্টাডি হইতে পারে, বা কোনো পাবলিশড পেপার হইতে পারে। মানে আপনার মুখের কথার এখানে কোনো দাম নাই। আর রেফারেন্স ম্যানেজমেন্ট, এটা তো আগেই বললাম অনেক টাফ। এটার জন্য আপনারা সফটওয়্যার ইউজ করতে পারেন। আহ মেন্ডেলি জোটেরো, এই দুইটাই হচ্ছে ওয়ার্ডের সাথে খুব ভালোভাবে ইউজ করা যায়। এবং আপনারা ফরম্যাটিং এর জন্য দেখা যাচ্ছে যে মাইক্রোসফট ওয়ার্ড অথবা ল্যাটেক্স ইউজ করতে পারেন। আচ্ছা, এখন আপনারা প্রজেক্ট করতে হইলে কি করবেন? যদি কেউ প্রজেক্ট করতে চায় তাইলে কি হবে? প্রজেক্ট হচ্ছে মানে যেটা হওয়ার কথা বা যেটা আসলেই হওয়া উচিত সেটা হচ্ছে যে প্রজেক্ট হচ্ছে আপনার থিসিস এর আরো এক ধাপ অ্যাডভান্স। বাট আমরা প্রজেক্টারে মানে থিসিসের চাইতে অনেক ডিমোশন করে রাখি। মানে প্রজেক্ট মানে হ্যান ত্যান কিছু একটা বানায় জমা দিয়ে দেওয়া, আর থিসিস মানে মানে সেই রিসার্চ করে মানে একেবারে ফাটাই ফেলা। বিষয়টা কিন্তু তা হওয়ার কথা না। হওয়ার কথা হচ্ছে যে আপনি কোনো একটা বিষয় নিয়ে অ্যানালাইসিস করলেন, সিমুলেশন করলেন, সিমুলেশন করার পরে আপনি একটা প্রোটোটাইপ বানাইলেন, সেইটা হয়ে গেল আপনার প্রজেক্ট। তো এইটা কিন্তু মানে ইউজুয়ালি হওয়ার কথা হচ্ছে যে থিসিসের অ্যাডভান্স হচ্ছে প্রজেক্ট। বাট আমাদের ক্ষেত্রে বা আমাদের আশেপাশে তেমন হয় না। আমাদের মানে কেউ যারা কিচ্ছু পারে না তারা করতে যায় প্রজেক্ট। তো এখানে আমি কিছু প্রজেক্টের দেখাইছি, এক্সাম্পল দেখাইছি। যেমন স্মার্ট গ্রিড সিস্টেম, আপনি একটা স্মার্ট গ্রিড নিয়ে মানে আপনি একটা আগে সিমুলেশন করে দেখলেন যে আচ্ছা আমি একটা আমার গ্রাম, ধরেন আমি আমার গ্রাম কনসিডার করলাম যে আমার গ্রামে 10টা বাড়ি আছে, এই 10টা বাড়ির জন্য আমি যদি একটা স্মার্ট গ্রিড বানাইতে চাই তাহলে কিভাবে সম্ভব। তো ওইটা আহ, প্রথমে একটু ফিল্ড ভিজিট করলেন, ডাটা কালেকশন করলেন, ডাটা কালেকশন করার পরে সিমুলেশন করলেন, সিমুলেশন করার পরে এখন আপনার কাছে হয়তো ওই পরিমাণ টাকা নাই যে পরিমাণ টাকা ওই জিনিসটা বানাইতে লাগবে, তো আপনি একটা ছোট প্রোটোটাইপ বানাইলেন। এটা আপনার একটা হইতে পারে স্মার্ট গ্রিড সিস্টেম। হোম অটোমেশন সিস্টেম এরকম আর একটা এক্সাম্পল হইতে পারে। এখানে আরো কিছু এক্সাম দেওয়া আছে, যেমন ইলেকট্রিক ভেহিকেল চার্জিং সিস্টেম, তারপরে আইওটি বেস সিস্টেম মিটার, এইগুলো আর কি অনেক মানে এখন কমন হয়ে গেছে। তো এইভাবে আপনারা রোবোটিক আর্ম হইতে পারে আপনার প্রজেক্টের আইডিয়া। বাট প্রসেসটা কিন্তু সেমই। প্রসেস আপনাকে আগে থিসিস করতে যে যে প্রসেস ফলো করা লাগতো সেই প্রসেসটা পার করে আসার পরে আপনার কাছে যখন একটা ভালো রেজাল্ট আছে তখন আপনি হচ্ছে
ওইটারে একটা প্রোটোটাইপ বানাইলেন, তখন সেটা হবে হচ্ছে প্রজেক্ট। তো আমার মোটামুটি আজকে আমাদের সবকিছু আশা করি কাভার করতে পারছি। এখন কারো যদি কোনো প্রশ্ন থাকে, ফিল ফ্রি টু আস্ক। আসসালামু আলাইকুম। ভাইয়া একটা প্রশ্ন ছিল। ওয়ালাইকুম আসসালাম। জি জি। আচ্ছা, প্রশ্নটা ছিল, ধরেন একটা কনফারেন্স বা জার্নাল পেপার তো IEEE বা যে জার্নালে পাবলিকেশন করব সেটার ফরম্যাটই তো করলাম, কিন্তু হ্যাঁ ইন ডিটেলসে যখন যে থিসিসটা আমার আহ, নিজের নোটে লেখা থাকবে, বা ধরেন ওই নোটটা যদি পরবর্তীতে আমি কোনো সুপারভাইজার কাছে দিতে চাইলাম, আহ, তো সেটা কি নির্দিষ্ট কোনো একটা ফরম্যাট মেনটেন করা লাগবে? মানে বা আপনি বলতে চাচ্ছেন, আহ, বিভিন্ন থিসিস বুক, মানে আপনার প্রশ্ন হচ্ছে আপনি তো জি বিভিন্ন কনফারেন্স পেপারে থিসিস, একটা ফরম্যাটে দিলেন, থিসিস বইয়ের কোনো ফরম্যাট আছে কিনা, তাই তো? জি 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 জি, হ্যাঁ, থিসিস বইয়ের ফরম্যাট এটা ডিফাইন করে হচ্ছে পার্টিকুলার ইনস্টিটিউশন। এখন আপনি যদি বুয়েটে পড়েন, বুয়েটের অবশ্যই একটা ফরম্যাট আছে যে ফরম্যাটে ওরা অ্যাকসেপ্ট করে। আর যদি নাও থাকে, তারপরে তারপরে আপনারা কি করতে পারেন, প্রিভিয়াস আপনাদের মানে প্রিভিয়াস ব্যাচের যে সকল স্টুডেন্ট থাকে, ওরা কোনো না কোনো একটা ফরম্যাটে বই দিয়েই তো পাশ করে বের হয়েছে, তাদের বইটা ফলো করতে পারেন। বাট পাবলিক ইউনিভার্সিটি বাংলাদেশে বলেন বা অন্যান্য দেশের কথা যেখানে বলেন, ওইখানে একটা পার্টিকুলার হচ্ছে ফরম্যাট ফলো করা হয়, যেখানে মানে ওই ফরম্যাটে আর কি জমা দিতে হয়। আর যদি কিছুই না থাকে, তাইলে ধরেন স্ট্যান্ডার্ড, আপনি যেটারে মানে স্ট্যান্ডার্ড মনে করেন, মানে আপনি না, বা দেখা যাচ্ছে প্রত্যেকটা জার্নালেরই আপনি যদি এলসিভিআর এর কথা বলেন বা স্পিনজার এর কথা বলেন, ওদের দেখবেন যে পার্টিকুলার কিছু মানে জার্নালে আপনি যখন পেপার সাবমিট করবেন, সাবমিট করার কিছু পার্টিকুলার রিকোয়ারমেন্ট থাকে। তো আপনি ওইরকম কোন একটা রিকোয়ারমেন্ট পিক করে ওইটার আদলে ওই বইটা বানায়ে ওইটা জমা দিতে। আচ্ছা, তাহলে এটা মেইনলি হচ্ছে ইনস্টিটিউশন, আর হচ্ছে যদি কোনো জার্নালে আমি সাবমিট করতে যাই ওইটার ফরম্যাট অনুযায়ী হবে আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর কোনো কোশ্চেন আছে কারো? এনিওয়ান? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমার প্রশ্নটা হলো অ্যাকচুয়ালি আপনার মানে এই যে রিসার্চ মানে টপিকটা সিলেকশন আর কি, আপনাদের টপিক মানে রিসার্চ গ্যাপ যেরকম করে বের করে আর কি, যে আমরা হয়তো কোনো রিসার্চ পেপার পড়লাম, বা আমরা কোনো বই থেকে আমরা এই টপিক নিয়ে আমরা রিসার্চ করার শখ, কিন্তু আসলে ওই টপিক থেকে আসলে মানে কোন টপিকে কাজ করা উচিত, বা মানে কোন জায়গায় গ্যাপটা আছে, বা একটা রিসার্চ পেপার পড়ে গ্যাপটা বের করা, এই দুইটা জিনিস আসলে এখন মানে ওইভাবে বুঝতে এইটার ক্ষেত্রে পারেননি, কি তাই তো? করতে পারি আমরা? আচ্ছা, এখন হ্যাঁ। গ্যাপ বুঝতে হইলে আগে তো আপনারে মানে ওই ওই টপিকটা কিভাবে কাজ করে, আমি আপনার খুব সিম্পল একটা এক্সাম্পল দিই। ধরেন রেকটিফায়ার তো চিনেন, তাই না? রেকটিফায়ারের ভেতরে ধরেন ফুল ওয়েভ আছে বা হাফ ওয়েভ হ্যাঁ আছে। ভাই। এখন ধরেন যে আপনি রেকটিফায়ারের কোন একটা সার্কিট যদি দেখেন, তো মানে নর্মালি ধরেন একটা ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ার কনসিডার করেন। তো আপনার কাছে আপনি ধরেন ওই সার্কিটটা সম্পর্কে খুব ভালো জানেন যে ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ার সার্কিট দেখতে এরকম হয়, এর ওয়ার্কিং প্রিন্সিপাল হচ্ছে এইটা। এখন ধরেন কোনো একজন নতুন বা কেউ একজন অন্য কোনো একটা সার্কিট বানায় নেয়, আপনারে দেখাইলো যে এইটা হচ্ছে ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ার। বাট আপনার যদি ওই পরিমাণ নলেজ থাকে যে এই সার্কিট কিভাবে কাজ করে, বা ওই নতুন যে সার্কিটটা আপনারে দেখাইলো, আপনি যদি দেখে বুঝতে পারেন যে আচ্ছা কারেন্ট এই পথে ফ্লো করবে, এই পথ দিয়ে এসে এইখানে যাবে, তাইলে আমি দেখা যাচ্ছে যে ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ারের একটা আউটপুট পাবো। এখন এই নলেজটা যদি আপনার থাকে, তখন কিন্তু আপনি ভুলটা ধরতে পারবেন যে আচ্ছা এই যে তুমি দেখো যে তোমার এই সুইচটা ঠিক মতো কাজ করতেছে না, বা এই ডায়োডটা তুমি ভুল লাগাইছো। এইভাবে আর কি আপনার হচ্ছে পার্টিকুলার ওই ফিল্ডের হচ্ছে গ্যাপ গুলো বেরোয়। এটা তো হচ্ছে আপনার নলেজ কাজে লাগাই আপনি বের করলেন, বাট ওই পরিমাণ নলেজ আর কি ডেভেলপ করা সোটা। তো আরেকটা আপনি কি করতে পারেন, আপনি যে পেপার পড়বেন, ওই পেপারের ফিউচার মানে লাস্টে ডিসকাশন অথবা কনক্লুশনে ফিউচার ডিরেকশন বলে একটা পার্ট লেখা থাকে, যেখানে লেখা থাকে যে আমরা এই পর্যন্ত কাজ করছি। মানে ধরেন সেটা যদি ওই ব্রিজ রেকটিফায়ার সার্কিটই হয়, ও বলে দিবে, মানে অনেক সময় বলে দেয় যে আমরা এই সার্কিটটা এই পর্যন্ত ডেভেলপ করছি, ইন ফিউচারে এই সার্কিটটা এই রকম ভাবে ডেভেলপ করা যাইতে পারে। তাইলে ওইখান থেকে আপনি একটা আইডিয়া পাইলেন যে ফিউচারে আচ্ছা এটা নিয়ে কাজ করা যাইতে পারে।
আরেকটা সোর্স হচ্ছে রিসার্চ গ্যাপ বা রিসার্চ টপিক খুঁজে বের করা, সেটা হচ্ছে যে রিভিউ পেপার পড়া। রিভিউ পেপার কি, যে ধরেন আপনি একটা পেপার, মানে একটা পেপার, একটা অরিজিনাল পেপার পড়লে আপনি একটা পেপারের জ্ঞানই পাচ্ছেন, বাট একটা রিভিউ পেপারে অনেকগুলো 50টা 100টা 200টা পেপার রিভিউ করে, অরিজিনাল পেপার রিভিউ করে সেই পেপারে তারা কি করছে, কিভাবে করছে, কি রেজাল্ট খুঁজে পাইছে, কি গ্যাপ আছে, কি ভালো দিক আছে, এইগুলো সামারাইজ করে কিছু বলা থাকে যে আচ্ছা এই ফিল্ডের উপরে, যেমন ধরেন যে রিনিউয়েবল, ধরেন সোলার সোলার পাওয়ার প্ল্যান্টের উপরে কোনো একটা রিভিউ পেপার আপনি পড়লে, সোলার পাওয়ার প্ল্যান্ট বর্তমানে মানে এর এফিসিয়েন্সি কত, এটা বানাইতে কয় টাকা লাগে, এর ভালো দিক কি, এর খারাপ দিক কি, এরকম করে একটা ফিউচার ডিরেকশন দেয়া থাকে যে আচ্ছা সোলার প্যানেলের ফিল্ডে মানুষজন এই পরিমাণ রিসার্চ করছে এবং ইন ফিউচারে আরো এই টপিকে রিসার্চ করা দরকার। এইভাবেও আপনি চাইলে আপনার টপিক খুঁজে বের করতে পারেন। আশা করি উত্তর থ্যাংক পাই। ইউ ভাই। আচ্ছা, আশা করি তাহলে আর কার কোনো কোশ্চেন নেই। তাহলে আজকে আমাদের সেশনটা আসলে এতটুকুই ছিল। আর খুব ইনফরমেটিভ এবং একটু ডিসক্রিপটিভ আকারে ছিল সবগুলো। আশা করি সবগুলো পয়েন্ট আপনারা টাচ করতে পেরেছেন। আসলে একটা বিগিনার গাইডলাইন হিসেবে যতটুকু করা দরকার, স্যার খুব সুন্দরভাবে ডিসক্রিপটিভ ওয়েতে আপনাদের সবকিছু বুঝিয়ে দিয়েছে। আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আর স্যার, আপনি এত সুন্দর একটা সেশন দেওয়ার জন্য অনেক ধন্যবাদ আপনাকে। আমরা পরবর্তী সেশনটা শুরু করব 11 তারিখ, 11 ফেব্রুয়ারি। টাইমটা আমরা আসলে জানিয়ে দিব ফেসবুকের মাধ্যমে, পেজের সাথে কানেক্ট থাকতে হবে তার জন্য। আর আমাদের সেই সেশনটা হবে আমাদের কিভাবে লিটারেচার রিভিউ করতে হয় তার উপর। আর তারপরে আমাদের 15 তারিখ আরেকটা সেশন থাকবে, আসলে কিভাবে রেফারেন্সিং করতে হয়। খুব আর্লি আসলে আমাদের সেশনগুলো থাকবে। আশা করি আপনারা সবাই জয়েন থাকবেন এবং কানেক্টেড থাকবেন। ধন্যবাদ। আর স্যার, আপনি চাইলে আর কিছু বলতে পারেন আপনার নিজের থেকে। আহ প্রথমত তো যারা এখানে পার্টিসিপেট করছে তাদেরকে ধন্যবাদ। কারণ তাদের জন্য আমাদের তো পরিশ্রম করে এরকম সেশন গুলো আয়োজন করা। এখন এইখান থেকে তারা, আমরা যেগুলো আলোচনা করলাম সেগুলো কাজে লাগায় তারা যদি তাদের জার্নিটা সহজ করতে পারে, এটাই আমাদের সার্থকতা, এবং আশা করি যে তারা সেটা করতে পারবে। এবং ইন ফিউচারে যদি তাদের আমাদের কাছে কোনো হেল্প লাগে আমরা অবশ্যই করব। আমাদের কাছে আপনারা চাইলে যে আমাদের প্ল্যাটফর্ম ইউজ করে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে। চাইলে আমাদের অফিসে গিয়ে, আমাদের ভার্সিটিতে গিয়ে, যারা আমাদের ভার্সিটি থেকে আছে তারা আমাদের ওইখান থেকে অ্যাভেল করতে পারে। তো এতটুকুই, সবাইকে আরেকবার ধন্যবাদ জানিয়ে আজকের মতো তাইলে আমরা এখানেই শেষ করতেছি। ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে আজকের মতো তাহলে আমরা এখানে